My dear brothers and sisters, welcome to the other classroom. Optics অর্থাৎ আলো। এই আলোর প্রথম চ্যাপ্টারের নাম আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট। এই চ্যাপ্টারের A to Z আজকে কভার করব। কি সবাই রিল্যাক্স তো? ওকে। A to Z কভার করব যেন এই চ্যাপ্টারে কোনো রকম কনফিউশন না থাকে আর যেন কোনো উইকনেস না থাকে। আর ফিজিক্সটা নাম্বার 1 ফেভারিট সাবজেক্ট বানাতে হবে। ওকে। দেখো প্রথমতই আলোর রিফ্লেকশন আমরা জানবো যে ধরো আমাদের সামনে যে বস্তুগুলো রয়েছে সেটা সাধারণত দু রকমের আমরা ধরতে পারি। একটা কি স্বপ্রভ বস্তু, যেটা তোমরা ক্লাস 7 থেকে পড়ে আসছো, স্বপ্রভ বস্তু। আচ্ছা স্বপ্রভ বস্তু মানে কি? যে সমস্ত পদার্থগুলো কি করছে, আলো দেয় তাদেরকে আমরা স্বপ্রভ বস্তু বলি। যেরকম ধরো সূর্য আলো দেয়, তাহলে সূর্যকে আমরা স্বপ্রভ বস্তু বলতে পারি। একই রকমভাবে যদি ধরো এই যে এই কলমটা কি আলো দিচ্ছে না, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিষ্প্রভ বা অপ্রভ বস্তু বলতে পারি। অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো আলো দেবে তাদেরকে বলবো স্বপ্রভ বস্তু, আর যারা আলো দেবে না তাদেরকে বলবো নিষ্প্রভ বস্তু। যেরকম ধরো একটা পাথরের টুকরো, আমি ক্লাস 7-এর ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ক্লাস 7-এর টপিকের থেকে শুরু করো একদম এখন পর্যন্ত যা আছে, অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত যা আছে A to Z প্রত্যেকটা জায়গায় তুমি বেস ক্লিয়ার করো, ফিজিক্স এমনি সোজা লাগবে। ওকে। যেরকম ধরো একটা পাথরের কথা যদি চিন্তা করি, পাথরকে কখনো আলো দেয় না। যেহেতু পাথর, ইট, বালি, পাথর এগুলো কোনো আলো দেয় না, তার জন্য এগুলোকে বলবো যে কি নিষ্প্রভ বস্তু। সাপোজ যদি পাথর আলো দিত তাহলে কি করতো মানুষ? লাইটের বদলে কি করতো? ঘরের মধ্যে 2-3টা করে পাথর টানায় রাখতো। কি তাই তো? পাথর টানায় রাখে, বলো রাখে কি? রাখে না। যেহেতু পাথর টানায় রাখে না, পাথর কি করছে? আলো দিচ্ছে না, তার জন্য এগুলো হচ্ছে কি নিষ্প্রভ বস্তু। একদম বেসিকের থেকে শুরু করব, একদম যেই নিট পর্যন্ত কভার করব। ওকে। আচ্ছা এরপরে প্রথমতই আমরা এই আলোর রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন মানে কি জানবো। দেখো একটা লোক খাওয়া দাওয়া করছিল, একদম ইজি কনসেপ্টে বোঝো। একটা লোক খাওয়া দাওয়া করছিল, প্রথমত কি করে সে নিজের পেটটা ভরায়, তারপর যদি খাবার দাবার বাড়তি হয় তাহলে হয়তো সে দিবে। একটা স্বার্থপর লোক খাওয়া দাওয়া করছিল, অনেক ভালো ভালো রান্না ছিল, সে কী করলো, প্রচণ্ড পরিমাণে নিজেকে খেলো। খাওয়া দাওয়ার পরে কিছু খাবার বেঁচে গেল, সেই খাবারগুলো বাড়ির অন্যান্য লোকগুলোকে দিল। ওকে। একই রকম আলোর প্রতিফলনের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে। কীরকম? আলো যখন কোনো একটা মাধ্যমে পড়ে, সাপোজ এটা যদি একটা মাধ্যম হয়, মনে করো আমি এটা একটা মাধ্যম কল্পনা করলাম। এই মাধ্যমের মধ্যে বা প্রতিফলক বলতে পারো, এই মাধ্যমের মধ্যে যখন আলোটা পড়ছে এরকমভাবে না, তখন এই মাধ্যম কি করছে, কিছুটা আলো শোষণ করে নিচ্ছে, অর্থাৎ খেয়ে ফেলছে। ফিজিক্স পড়বো, একটু মজাদার ভাষাতে ফিজিক্স পড়ো। মনে করো এই মাধ্যমটা কিছুটা আলো খেয়ে ফেললো। ওকে। অর্থাৎ প্রত্যেকটা মাধ্যম কি করছে, যখন আলোটা পড়ছে কিছুটা আলো কিন্তু শোষণ করে নিচ্ছে। ওকে। আচ্ছা আর কিছুটা আলো কি করতেছে, ও বের করে দিচ্ছে, মানে দান করে দিচ্ছে। ওকে। এবার এই যে কিছুটা আলো যে দান করে দিচ্ছে বা বের করে দিচ্ছে, এই আলোটা আবার ঘুরে ফিরে প্রথম মাধ্যমে আসতে পারে বা চারিদিকে ছড়িয়েও যেতে পারে। এইবার আমরা বলবো হচ্ছে প্রতিফলন। প্রতিফলন কী জিনিস? তো আলো শোষণ করার পরে যে আলোটা কি করছে বের করে দিচ্ছে, এবং সেই আলোটা যদি ধরো কোনো কারণে প্রথম যে মাধ্যম রয়েছে সেখানে যদি ফিরে যায়, সেটাকে কিন্তু আলোর রিফ্লেকশন বা প্রতিফলন বলবো। অর্থাৎ কোনো একটা মাধ্যমে কি করছে, আলো পড়ছে কোনো একটা প্রতিফলকের মধ্যে, পড়ার পরে সেই আলোটা চারিদিকে যে ছড়িয়ে পড়ছে সেই ছড়ানোটাকে আমরা বলবো হচ্ছে কি আলোর প্রতিফলন। তাহলে এখানে দুটো কন্ডিশন হচ্ছে। প্রথমত এই মাধ্যমটা কি করছে, কিছুটা আলো খেয়ে ফেলছে, অর্থাৎ শোষণ করে নিচ্ছে, আর বাকি আলোটা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এই প্রতিফলন যদি না হতো তাহলে তুমি এই বোর্ডটাও দেখতে পারতা না, এই কলমটাও দেখতে পারতা না, আশেপাশে গাছপালা, বইপত্র, মানুষজন যাই বলো না কেন, প্রতিফলন না হলে কিন্তু কিছু দেখতে পারতো না। এবার কথা হচ্ছে কেন? দেখো কোনো একটা আলো যদি কোনো একটা ধরো সিস্টেম বলতে পারি, যে গাছপালা বলো বা বইপত্র বলো, এখানে যদি পড়ার পরে সেখান থেকে যদি সেই আলোটা যদি বেরিয়ে না আসতো, তাহলে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পারতাম না, অর্থাৎ সেটা কিন্তু ভিজিবল হতো না। কনসেপ্ট ক্লিয়ার হলো? কি বুঝতে পারলে তো? এটা হচ্ছে আলোর প্রতিফলনের মধ্যে পড়ে। এইবার যখন আলোটা এখানে পড়ছে, এই যে ধরো পড়ছে না, এই বিন্দুটা যেটা আছে, যে বিন্দুতে আলোটা পড়ছে, যদি আলোটাকে আমরা রশ্মি চিন্তা করি, তাহলে এখানে যে বিন্দুতে পড়ছে আলোটা সেটাকে বলবো হচ্ছে কি আপতন বিন্দু। হ্যাঁ নোট করলে করতে পারো, এটা হচ্ছে আপতন বিন্দু। ওকে। আর যে অ্যাঙ্গেল, এই দেখো আপতন বিন্দু যেটা আছে, এখানে আলোটা যে পড়ছে, এই যে আলোটা পড়ছে, এটাকে বলবো হচ্ছে আপতন রশ্মি। কি বলবো? আপতন রশ্মি। একদম A to Z জিনিস কনসেপ্ট ক্লিয়ার করো, ফিজিক্স এমনি সোজা লাগবে। আর আমরা ভাবি কি যে এটা তো আমার কাছে সোজা, এটা আমার কাছে সোজা, যে কারণে কিন্তু ফিজিক্স ধীরে ধীরে কিন্তু আমার কাছে হার্ড হওয়া শুরু করে দেয়। তো যেন প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জায়গার কনসেপ্ট ক্লিয়ার করো, ফিজিক্স এমনি সোজা মনে হবে।
এবার যখন এই জায়গাটায় এই যে আলোটা যেখানে পড়ছে, এই যে মাধ্যমের মধ্যে যে আলোটা পড়ছে সেটাকে বলবো হচ্ছে কি আপতন রশ্মি। আর এখানে পড়ার পরে মনে করো যে এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে গেলো, কী করলো, ধরো বেরিয়ে গেল আলোটা। এই যে এখান থেকে আলোটা পড়ার পরে যখন আলোটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়া আলোটাকে বলবো হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। কোনো কনসেপ্টে প্রবলেম নাই। তার মানে যে আলোটা পড়ছে সেটাকে বলবো হচ্ছে কি আপতন রশ্মি, যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে বলবো প্রতিফলিত রশ্মি, আর যে বিন্দুতে পড়ছে সেটাকে বলবো হচ্ছে আপতন বিন্দু। কনসেপ্ট ক্লিয়ার হলো? এইবার ধরো চিন্তা করো একটা কি বলবো, ধরো একটা কাজ নিলাম আমরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, তার মধ্যে যদি আলোটা দেই সেক্ষেত্রে কিন্তু আলোটা কিন্তু টোটালটা সে মাধ্যমের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। কিন্তু তার বদলে যদি একটা আয়না দেই তাহলে আলোটা পড়ার পরে কিন্তু ম্যাক্সিমাম আলোটা কি হচ্ছে আয়নার থেকে কিন্তু রিফ্লেক্ট হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তুমি আজকে ট্রাই করতে পারো, বাড়িতে যে আয়নাটা আছে আয়নার মধ্যে একটা টর্চ লাইট মারো, দেখবা ওখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু আলোটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু জানলার কাজ যদি থাকে সেখানে টর্চ মারো, দেখবা ম্যাক্সিমাম আলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলি না যে স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, ঈষৎ অস্বচ্ছ মাধ্যম, এই যে সিস্টেমগুলো আছে যে মাধ্যমে আলো কোনোভাবেই আর কি করবে বলো তো প্রতিফলিত কেন, অর্থাৎ দেখাও যাচ্ছে না, সেটা আলাদা সিস্টেম হতে পারে। যেরকম দেওয়ালের ক্ষেত্রে কিন্তু আলোটা বেরিয়ে যেতে পারে না। একদম যখন আমরা একটা দেওয়াল চিন্তা করবো সেখানে টর্চ মারো, এমনকি সূর্য, যত রকমের নক্ষত্র আছে লাইট দাও, সেটা কিন্তু ওই পারে যেতে পারছে না, কারণ এই দেওয়ালটা কিন্তু টোটালটা কিন্তু আমরা বলতে পারি অস্বচ্ছ মাধ্যম। কিন্তু একটা কাঁচ ধরলে পারে কিন্তু কাচের একদম ডাইরেক্ট কিন্তু আলো কিন্তু বেরিয়ে যেতে পারে। কনসেপ্ট ক্লিয়ার হলো তো? বুঝতে পারলো তো? তাহলে আমরা আপতন বিন্দু বুঝলাম, আপতন রশ্মি বুঝলাম, প্রতিফলিত রশ্মি বুঝলাম। আর প্রতিফলন কি জিনিস আবার সোজা কনসেপ্টে বোঝার চেষ্টা করো। মনে করে একটা লোক খাওয়া দাওয়া করছিল, নিজে খেলো, খাওয়ার পরে যেটা আছে সেটা মানুষকে দান করলো। ঠিক একই রকম আলো কি হচ্ছে, ওটা মাধ্যমে পড়ার ফলে কি হচ্ছে, সেই মাধ্যম কি করছে, আলোটাকে শোষণ করছে, আর কিছু আলো কি করছে, বের করে দিচ্ছে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এই যে চারিদিকে যে ছড়িয়ে দিচ্ছে সেই আলোটাকে আমরা বলবো হচ্ছে কি প্রতিফলন বলবো, বা প্রতিফলিত রশ্মি আমি বলতে পারি। তাহলে আপতন বিন্দু কমপ্লিট হয়ে গেল, প্রতিফলন কোনো কমপ্লিট হয়ে গেল, আপতন কোনো কমপ্লিট হয়ে গেল আমাদের। এইবার নেক্সটে দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে। এই দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা তোমার থাকবে যতদিন লাইট আছে, যতদিন লাইট থাকবে ততদিন আছে। আর শব্দের ক্ষেত্রেও কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, দেখো প্রথম সূত্র যদি বলি যে ফার্স্ট ল যদি বলি যে ফার্স্ট ল অফ রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলনের প্রথম সূত্রতে কি বলে, একদম সিম্পল কনসেপ্ট, কিচ্ছু নাই। কি বলছে, আপতিত রশ্মি, এই দেখো এই যে আপতিত রশ্মি যেটা আছে এটা পড়ছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব। ঠিক আছে, এই যে অঙ্কিত অবিলম্ব, এই যে তিনখানা রেখা, কোন তিনটা রেখা, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই তিনখানা রেখা। তোমাদের মধ্যে কেউ রেখা আছে নাকি? যাই হোক, দেখো এই যে তিনখানা যে রেখা আছে, এই তিনখানা রেখা কিন্তু আলটিমেটলি এই একটা সমতলের মধ্যে দিয়ে যাচ্ছে। বাস এটাই কিন্তু প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রটা কি বলছে আমার সাথে বলো? বলছে যে আপতিত রশ্মি যেটা পড়ছে আলো, আপতিত রশ্মি যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এবং আপতন বিন্দুতে অঙ্কিত যে অবিলম্বটা আছে সেই অঙ্কিত অবিলম্ব কিন্তু একই সমতলে বিরাজ করছে বা থাকছে বা ঘুমাচ্ছে, যাই বলো না কেন। কনসেপ্ট ক্লিয়ার? এই দেখো এই যে আপতন অবিলম্ব বললাম না, অবিলম্ব বলতে এইভাবে খাড়া বিষয়টা এইভাবে থাকবে, লম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করবে বা রাইট অ্যাঙ্গেল ফর্মেশন করবে। ক্লিয়ার? এই যে রেখাটা এটা, আর এরকম একটা থাকবে, আর তার সঙ্গে এরকম একটা থাকবে, এই যে টপিকটা ক্লিয়ার হলো? আচ্ছা, এটা গেল ফার্স্ট ল। আর সেকেন্ড লতে কি বলে, যে সেকেন্ড লটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড লতে আমাদের ম্যাথমেটিক্স সলভও করতে হয় অনেক সময়। হ্যাঁ, খুব ইজি টাইপের ম্যাথমেটিক্স হয়, কিন্তু গল্পটা হচ্ছে এটাই তোমাদের বড় প্রবলেম। ইজি অঙ্ক, ইজি টপিক, লাস্টে প্র্যাকটিস না করতে করতে ইজিটাই হয়ে যায় হার্ড। কিরে বুঝলি? কি বুঝলে তোমরা? এই ইজি টপিক করতে করতেই আমরা একটা সময় কি করি, ইজি টপিকটা না করতে করতে ইজিটা আমাদের হার্ড হয়ে যায়। তো টোটাল টপিকটা বুঝি। দেখো এইবার আপতন কোণ একদম সিম্পল ম্যাথমেটিক্যাল কোড ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করবো। দেখো আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ, এটা মনে করো সেকেন্ড ল। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আলো এখানে ধরো সাপোজ 30 ডিগ্রিতে পড়লো, তাহলে 30 ডিগ্রিতে বেরিয়ে যাবে। বোঝা যাচ্ছে? অর্থাৎ আলো কোনো একটা মাধ্যমে বা কোনো একটা প্রতিফলক তলে যে কোণে পড়বে ঠিক সেই কোণেই বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? যে কোণে পড়ছে ঠিক সেই কোণেই কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটাই কিন্তু আমরা সেকেন্ড ল অফ রিফ্লেকশন বলতে পারি। এবার গল্পটা হচ্ছে যদি এখানে একদম ইজি কনসেপ্ট হয়ে যাবে, বুঝলে? যদি 45 ডিগ্রিতে বলে তাহলে বেরিয়ে যাবে কত? 45 ডিগ্রিতেই বেরিয়ে যাবে। যদি ধরো সাপোজ 50 ডিগ্রি হয় তাহলে এটাও 50 ডিগ্রি হবে, যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। অর্থাৎ যে অ্যাঙ্গেলে আলোটা পড়বে ঠিক সেই অ্যাঙ্গেলেই বেরিয়ে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার?
ওকে, এবার এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব, এটাকে আর দ্বারা প্রকাশ করব। আই মানে হচ্ছে আর, বাস দ্বিতীয় নম্বর সূত্র হয়ে গেল কমপ্লিট। তাহলে ফিজিক্স কোথায় কঠিন? এই সোজা মনে হচ্ছে? সোজা মনে হচ্ছে? ওকে, চলো এরপরে আসছে নেক্সট কোশ্চেনে। যদি নেক্সট টপিক আমি ধরি, যে ধরো সাপোজ কোনো একটা জায়গায় কোনো একটা আলো এইভাবে লম্বভাবে পড়ছে, মানে মানে তোমার কাছে যে টর্চ লাইটটা আছে, টর্চ লাইটটা এইভাবে ধরো আয়নার মধ্যে, যদি এইভাবে টর্চ লাইটটা পড়ে তাহলে আলোটা কি লম্বভাবে নিচের দিকে পড়বে? আচ্ছা, এই যদি লম্বভাবে পড়ে তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? অবভিয়াসলি বলে যে 90 ডিগ্রি, বা 90 ডিগ্রি বা আমরা বলতে পারি রাইট অ্যাঙ্গেল ফর্মেশন, অর্থাৎ এক্ষেত্রে 90 ডিগ্রি করছে। 90 ডিগ্রিতে বা খারাপভাবে যদি আলোটা পড়ে তাহলে কী হবে? খারাপভাবে পড়ছে, খারাপভাবে বেরিয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, খারাপভাবে পড়ছে, খারাপভাবে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ লম্বভাবে পড়লে লম্বভাবে বেরিয়ে যাবে। অ্যাঙ্গেল কত? আয়ের মান 90, আর এর মানও 90। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আলো যদি 90 ডিগ্রি বা লম্বভাবে কোনো একটা তলের মধ্যে পড়ে, ঠিক লম্বভাবেই সেই তল থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে আসলো, ধাক্কা খেয়ে এখানে চলে গেল। বোঝা গেছে? ক্লিয়ার? ধরো একটা লোক পুরাপুরি পেট ভরে খাবার দাবার খেয়ে আসছে, তোমাদের বাড়িতে এসছে। এবার লোকটা তো খাবার দাবার পেট ভর্তি আছে, এবার তাকে তুমি যাই খাও, সে পনির খাওয়াও বা রাজমা চাল খাও, যাই খাও না কেন, তুমি নিয়ে গেলা প্লেট ভর্তি করে লোকটার কাছে। লোকটা তো খেয়ে আসছে, লোকটা তো এই পর্যন্ত একদম ভর্তি আছে, তো সে তো আর খাবে না, না সে কী করবে? রিফ্লেক্ট করে দেবে, আর রিফ্লেক্ট করে বলতে দিয়ে দেবে খাবারটা ফিরে। তো এইভাবে মনে রাখো, একটু মজা করে করেই পড়বো আমরা, যে আলোটা যে অ্যাঙ্গেলে পড়ছে ঠিক সেই অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে। কখন হবে এটা? যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করবে। এই যে এটাকে বলবো হচ্ছে লম্ব আপতন। কি বলবো? লম্ব আপতন। একদম ধরে ধরে ফিজিক্স পড়ো, প্রত্যেকটা পার্ট, কোনো জায়গাটায় এসকেপ করবা না। এটা ইজি, পারি, ছেড়ে দিলাম। ছাড়তে ছাড়তে একদিনকার টোটাল ফিজিক্সে ছাড়া পড়ে যাবে, তখন মনে হবে যে ফিজিক্সটা যে কী করবো পরীক্ষায়, কী করবো পরীক্ষায়, পরীক্ষার আগে ডিপ্রেশন, ভয় লাগছে, কী করব? তো ডিপ্রেশনের কোনো কারণ নেই। এইবার এই যে দেখো তল, এই যে এইবার আসবে তল, এই তলটা কিন্তু বড় একটা জিনিস ফ্যাক্টর করে। কীরকম? এই তলের উপর ডিপেন্ড করে আলোর সাধারণত কী হয়, দুই রকমের কী হয়, প্রতিফলন হয়। একটা হচ্ছে কীরকম? নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে কি বিক্ষিপ্ত প্রতিফলন। এবার নিয়মিত প্রতিফলন কী হবে? নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা বলবো যে, দাঁড়াও একটু আমি মুছে তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। কয়টা আসছে? দুটো আসছে। মনে করবা যে প্রতিফলনরা হচ্ছে কি দুইটা ভাই, কি ঠিক আছে? প্রতিফলনটা হচ্ছে দুইটা ভাই, একটা হচ্ছে নিয়মিত বড় পড়াশোনা করে, ঠিক আছে, নিয়মিত প্রতিফলন, ঠিক আছে, আর একটা হচ্ছে বদমাই, সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে, বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। তাহলে পরে কি হচ্ছে, আলোরা হচ্ছে মনে করো দুই ভাই, মানে আলোর প্রতিফলনটা হচ্ছে দুই ভাই। একটা হচ্ছে কি রেগুলার রিফ্লেকশন অর্থাৎ নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে কি বলতো বিক্ষিপ্ত প্রতিফলন, ঠিক আছে। এবার কথা হচ্ছে নিয়মিত প্রতিফলন মানে কি, টোটালটা কিন্তু প্রতিফলক তলের উপর ডিপেন্ড করছে। প্রতিফলক তল মানে কি, এরকম একটা ধরতে পারো, এটাই একটা প্রতিফলক তল ভাবতে পারো। প্রতিফলক তল মানে কি যেখানে আলোটা পড়ছে। এইবার এটা যদি কোনো কারণে মসৃণ হয়, যদি এটা মসৃণ হয় মানে প্লেন, যেরকম কাঁচ দেখো না, কাঁচ কিংবা আয়না, সে আয়নার মতো যদি হয়, যদি এরকম কোনো কিছু হয়, একদম মসৃণ যদি হয়, তাহলে পরে এরকম সমান্তরাল আলোক রশ্মিগুলো আসবে, সমান্তরালভাবে বেরিয়ে যাবে, বাস কনসেপ্ট ক্লিয়ার হলো। এই যে প্রতিফলনের যে প্রকারভেদ, এটা কিন্তু টোটালটা ডিপেন্ড করছে কি প্রতিফলক তল। প্রতিফলক তল বলতে এই যে তল যেখানে আলোটা পড়ছে, যদি এটা মসৃণ হয়, একদম সোজা ভাষায় বোঝো, যদি এটা মসৃণ হয় তাহলে কি হবে, আলোগুলা কি করবে, পড়বে, পড়ার পরে বেরিয়ে যাবে, ঠিক। এবার কথা হচ্ছে এই সমান্তরাল আলোক রশ্মি কি করবে, এই মসৃণ তলে পড়ার পরে কি হবে, সেটা সমান্তরাল আকারেই বেরিয়ে যাবে, অর্থাৎ প্যারালাল ফর্মেশন করবে। যে দেখো এই যে আসছে, আবার ভালো করে বোঝো, এই জায়গাটায় মানুষের প্রবলেম হয়ে থাকে, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, আর তোমাদের ক্লাসে একটা সংজ্ঞা কিন্তু অনেক সময় দেয়। তাহলে কি হচ্ছে, একটা মসৃণ তল যদি নেই, সেই মসৃণ তলের মধ্যে কি করছে, আলোগুলো কি করছে, পড়ার পরে সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মি যদি কোনো একটা মসৃণ তলে পড়ে, তাহলে সেই কি করছে, সেই আলোগুলো প্রতিফলনের পরেও কিন্তু সেটা সমান্তরাল আকারে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সমান্তরালভাবে পড়ার পরে সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? কন্ডিশনটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এখানে কোনটা বলো তো, মসৃণ। তুমি যদি মসৃণ না লেখো তাহলে কিন্তু তুমি একদম খতম, আর খতম তো হওয়া যাবে না। পড়তে আসছো তুমি আমার কাছে, ফিজিক্স তো হাতের মধ্যে করবোই আমি, A to Z কোনো একটা পার্ট আমি ছাড়বো না। আর ফিজিক্সে ইজি বলে টোটাল বই একদিনকার ছাড়ে দিবা যে এটা পারি দাদা, ওটা পারি দাদা,
আর একটা সময় কী হবে, টোটাল পার্টটাই তোমার কাছে হার্ড হয়ে যাবে। তো প্রত্যেকটা পার্ট একদম কনসেপ্ট বোঝো। দরকার বলে এখন পড়াতে বসছি তো রাত 10টা পর্যন্ত পড়াবো, সকাল থেকে রাত 10টা পর্যন্ত পড়াবো, তাও তোমাকে ফিজিক্স ছাড়বো না। ওকে, এক্ষেত্রে কী হচ্ছে, যদি একটা মসৃণ তল হয় তাহলে মসৃণ তলে কী হচ্ছে, কিছু সমান্তরাল আলোক রশ্মি পড়ার পরে সেটা সমান্তরাল আকারেই বেরিয়ে যাচ্ছে। তাহলে কন্ডিশন কিন্তু এখানে দুটো, কন্ডিশন দুটো কি, প্রথমত মসৃণ তল হতে হবে, আর দ্বিতীয়ত সমান্তরাল আলোক রশ্মি পড়ার পরে সমান্তরাল আকারেই বেরিয়ে যাবে, সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। দেখো এবার বলো, নিজে নিজে রিমাইন্ড করো, এই রিমাইন্ড করো সবাই, কি বললাম। প্রথমত কি হলো, মসৃণ তল হবে, মসৃণ তলের ক্ষেত্রে কি হচ্ছে, সমান্তরাল আলোক রশ্মি পড়ার পরে সেটা সমান্তরাল আকারেই বেরিয়ে যাচ্ছে, কনসেপ্ট হয়ে গেল। এবার আসছে সেকেন্ড কন্ডিশনে, কি বলে, যদি কোনো কারণে ধরো অমসৃণ তল হয়, অমসৃণ তল হয়, অমসৃণ তল বলতে এবড়ো খেবড়ো যে এরকম 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 এবড়ো খেবড়ো টাইপের, এই ক্ষেত্রে কি হচ্ছে, আলোটা পড়ছে এরকম যাচ্ছে, এরকম পড়ছে এরকম যাচ্ছে, মানে কোনো সিস্টেম নেই। তো এই ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞাটা একটু বানিয়ে বানিয়ে বলি, নিজে নিজে ফিজিক্স বানাও, দেখো ভালো লাগবে, রিসার্চ করো এই বিষয়টা নিয়ে। সাধারণত সমান্তরাল আলোক রশ্মিগুলো যখন কি হচ্ছে, কোনো একটা অমসৃণ তলে পড়ছে, তখন সেটা প্রতিফলনের পরে কি হচ্ছে, আর সমান্তরাল আকারে বেরোবে না। তো সেই রকম প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলি। দুটো পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি, প্রথমত অমসৃণ তল হতে হবে, এটা হচ্ছে বিক্ষিপ্তর ক্ষেত্রে, হ্যাঁ অমসৃণ তল হতে হবে, আর দ্বিতীয়ত কি, যে প্রতিফলিত হবে যে রশ্মিগুলো, প্রতিফলনের যে রশ্মিগুলো হবে সেটা কিন্তু সমান্তরাল হবে না। কনসেপ্ট ক্লিয়ার, বোঝা গেছে, একেবারে ইজি টপিক। আচ্ছা, এই যে দেখো মসৃণ তল আর বিক্ষিপ্ত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, এর বাস্তবিক উদাহরণ কোথায় আছে জানতে হবে আমাদের। যেরকম ধরো একটা কাঁচ ধরতে পারো, মানে প্লেন যেটা আছে, কাঁচ হতে পারে, আয়না হতে পারে, বা ধাতব প্লেটও কিন্তু হবে, যেগুলো মসৃণ, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের নিয়মিত প্রতিফলন ঘটে, বুঝলা তো। আর যদি বলি যে বিক্ষিপ্ত প্রতিফলন কোথায় ঘটে না, বইয়ের পৃষ্ঠা হতে পারে, ঘরের দেওয়াল হতে পারে, এই সমস্ত জায়গাগুলো কি টোটাল তো প্লেন না, স্মুথ তো না, এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। হ্যাঁ, তুমি একটা জিনিস ভালো বলতে পারো, যদি ধরো নদীর জলাশয় যদি চিন্তা করো, নদীর জলাশয় বলবো না, একটা পুকুরের জলাশয় হতে পারে, তো সেই জলাশয়ের যদি জলগুলো স্থির থাকে কিনা, কোনো রকম স্রোত হচ্ছে না, স্থির হয়ে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আলোটা কিন্তু কী হবে বলো তো, সেক্ষেত্রে নিয়মিত প্রতিফলন করবে। যদি স্রোত থাকে, জল নড়াচড়া করে, তাহলে কিন্তু হবে না। আর এই ব্যাপারে একটা কথা বলি, তোমার জীবনের লক্ষ্য তোমাকে স্থির করতে হবে। পৃথিবীর কারো ঠেকা পড়ে নেয় তোমার জীবনের লক্ষ্যকে স্থির করা, তোমার যুদ্ধ তোমাকে লড়তে হবে। তার জন্য আমি বলতেছি যে, কে বললো কোন বন্ধু ফিজিক্স সোজা, কে বললো কোনো বন্ধু এগুলো বেসিক জিনিস আমি বুঝবো না, বেসিকগুলো নিয়েই কিন্তু তোমাকে একটা বেটার জায়গায় যেতে হবে। বলছি কি, প্রত্যেকটা পার্ট যদি আমি স্ট্রং করি, তবেই কিন্তু যে কোনো সাবজেক্ট, ফিজিক্স, ম্যাথ, এগুলো কিন্তু আমি স্ট্রং হবো। তার জন্য কোনো জিনিসকে কখনো অবহেলা করবো না। আজকে কাউকে যদি অবহেলা করো না, সে তোমার লাইফে থাকবে না, ঠিক কি না? যে কোনো বিষয়ে যদি অবহেলা করো, সেটা কিন্তু থাকবে না। তার জন্য ফিজিক্সের প্রত্যেকটা টুকরো পার্ট পড়তে থাকো। এখন কথা হচ্ছে, আমি নিট আর যেই দেবো না দিলা, উচ্চ মাধ্যমিক দেবো, হ্যাঁ দাও, অসুবিধা কিসের? তাও তোমার প্রত্যেকটা জায়গায় কনসেপ্ট রেডি করে যাও। যদি কনসেপ্টগুলো না রেডি করো কিনা, একটা সময় না পড়তে পড়তে বুকের মধ্যে না ধকবক শুরু করবে। পরীক্ষার আগের দিন মনে হবে কি করবো, পাস করবো না ফেল করবো, পাস করবো না ফেল করবো। এইবার তো তাই হয়েছিল সবার অনেকের। তো ভয় পাওয়ার কিছু নাই, স্ট্রং থাকো, প্রত্যেকটা জায়গায় রেডি করো। বলে যে স্থির জলেই চাঁদের প্রতিবিম্ব তৈরি হয়, তার মানে কি? এবার আমি অনেকে কমেন্টে বলছিলাম তোমাদের যে স্থির জলেই চাঁদের প্রতিবিম্ব গঠিত হয়, মহাদেবের বাণী, তাই না? এবার লক্ষ্য করো, যদি তোমার মনটা অশান্ত হয়, টেনশনগ্রস্ত হয়, তুমি কিছু করতে পারবে না, রিল্যাক্সে পড়ো। আর রিল্যাক্স হওয়ার জন্য আমি মনে করি ফিজিক্স যে পড়তেছো আমার কাছে, প্রত্যেকটা পার্ট ধরে পড়ো, বই বের করো, বই থেকে দেখো, আমারটা পড়ো, নোট করো, যেভাবে হোক সাবজেক্টটা রেডি করো। ক্লিয়ার তো? বিন্দু বিন্দু মিলিয়া সিন্ধু, মানে ফোটা ফোটা জল নিয়ে কিন্তু একটা মহাসমুদ্র, একটা সাগর তৈরি হয়। একটা সাগর যদি বলি, একটা সমুদ্র যদি বলি, সেখানে কিন্তু অসংখ্য ছোটো ছোটো জলবিন্দু রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা পার্ট, ম্যাথমেটিক্স, ফিজিক্সের প্রত্যেকটা পার্ট ধীরে ধীরে রেডি করার চেষ্টা করো। সময় আছে, টেনশন কিসের? এ তো না যে 2 দিন পরে পরীক্ষা বা 1 ঘন্টা পরে পরীক্ষা, সেরকম তো না। লং টাইমটায় অনেক সময় আছে, ধীরে ধীরে আমরা পড়বো। আর A to Z জিনিস আমি কভার করবো। আমার কাছে যদি পড়ো, আমি সব পড়াবো। ওরকম আমি করতে পারবো না যে এটা বাদ দেবো, ওটা বাদ দেবো না, সব যেটা লাগবে কনসেপ্ট রেডি করবো। কনসেপ্ট ক্লিয়ার হলো? বুঝতে পারলে? আচ্ছা দেখো, এই রিফ্লেকশন অফ লাইটের বাস্তবিক প্রমাণ কোথায় আছে? দেখো, যখন সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ সূর্য তো ডুবছে আমরা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? ধরো সূর্যটা আছে এই সাইডে, ধরো আমরা সবাই আছি এখানে, তো সূর্য আলো দিচ্ছে, একটা সময় হয়তো সূর্য এখানে চলে গেল, তখন হয়তো আলো আর পৃথিবীতে পৌঁছাচ্ছে না।
কারণ দুটো পার্ট তো পৃথিবীর, এই পার্টে একবার আলো দিচ্ছে, আবার ঘুরতে ঘুরতে এইভাবে তো সূর্য, পৃথিবীতে আলটিমেটলি এইভাবে ঘুরছে না। যদি আমরা বলি সূর্য এরকম থাকছে তাহলে পৃথিবী কি তার চারদিকে ঘুরছে এরকমভাবে পৃথিবী। তো কী হচ্ছে, একটা পার্টে আলো দেয় আর একটা পার্টে আলো দিচ্ছে না, এরকমই স্বাভাবিক। তো রিফ্লেকশন অফ লাইটে কী বলে, এই যে সূর্য ডোবার পরে, আমাদের নর্মাল ভাষাতে আমরা বলি সূর্য ডোবা, তো সূর্য ডোবার পরেও কিন্তু রিফ্লেকশন অফ লাইটের জন্য কিন্তু কিছুক্ষণের জন্য আকাশে কিন্তু আলো দেখা যায়। হ্যাঁ, আকাশে বিভিন্ন রকম কালার ফর্মেশন হয়, বলতে পারো যে গেরুয়া টাইপসের বা লাল টাইপের একটা সুন্দর একটা কালার ফর্মেশন দেখবা বিকালের দিকে, বিকাল বা সন্ধ্যা টাইপসের, আর সকালের দিকে কিন্তু দেখবা যে একটা সুন্দর কালার ফর্মেশন হয়। আমি অনেক সময় ছাদে বসে বসে আকাশ দেখতে থাকি, খুব সুন্দর লাগে। এবার লক্ষ্য করবে এই রিফ্লেকশন অফ লাইটের জন্য আমরা কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের পরিবেশটাকে কী করি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পারি, মানে আলো দেখতে পারি। সে ভিজিবল বলতে গাছপালা যাই আছে, তুমি থাকো আমি থাকি, সবাইকে দেখতে পাচ্ছি আমি। এই যে রিফ্লেকশন অফ লাইটের দুটো কন্ডিশন হয়। তো সকালবেলা যদি আমরা দেখতে পারি রিফ্লেকশন অফ লাইটের জন্য, সেটাকে আমরা বলবো কী বলতো, উষা বলবো, ঠিক আছে। আর কি বলবো, বিকালের দিকে যেটা হবে, সন্ধ্যার দিকে যে আলোটা দেখবো সেটাকে বলবো হচ্ছে গোধূলি, রিফ্লেকশন অফ লাইটের জন্য। আর কালার ফর্মেশন হয় তার জন্য আরেকটা চ্যাপ্টার রয়েছে তোমাদের, কী বলবো, ওই চ্যাপ্টারটাও সম্ভবত বিক্ষেপণ আছে, সমবর্তন আছে, অপবর্তন আছে, আলোর আরও চ্যাপ্টার রয়েছে, সেখানে কালার ফর্মেশন কেন হচ্ছে, আকাশে এরকম এরকম কালার হচ্ছে কেন, সেখানে গিয়ে জানবো। তা আপাতত জানলাম যে আকাশটা ভিজিবল, তখনও সূর্য ডোবার পরেও কেন আলো দেখতে পাচ্ছি, কিছুটা হলেও দেখতে পাচ্ছি আলোটা। সূর্য নেই কিন্তু দেখবো একটা আলোর একটা আভা থাকে, সেটা হচ্ছে মেনলি হচ্ছে আলোর প্রতিফলনের জন্য হয়। উষা গোধূলি, অনেকের কনফিউশন হয় যে উষা গোধূলি, কনফিউশনের মধ্যে পড়ে যায় যে পরীক্ষায় আমি কীভাবে লিখবো, কনফিউশন হচ্ছে, মানে গুলিয়ে ফেলা যেটাকে বলে, উষার জায়গায় গোধূলি, গোধূলির জায়গায় উষা। মনে করবা যে উষা সকালবেলা ঘুম থেকে ওঠে, বাস সকালবেলা উষা দেখা যায়, আর গোধূলি লগ্নে উষার বিয়ে হয়ে গেল, বোঝা গেল। গোধূলি লগ্ন বলতে দেখবা অনেকের বিয়ে টিয়ে হয়, গোধূলি লগ্ন আরও কী কী লগ্ন আছে, আমার কাছে সেই গোধূলি লগ্নটাই মনে আছে। তো গোধূলি বলতে কি, যখন হচ্ছে সন্ধ্যা হবে, ঠিক সন্ধ্যা বলতে পারো না, সন্ধ্যা বাস একটা রোমান্টিক ফিল হয়, তাই না। সকালবেলা তো ঘুম ভাঙে না, কিন্তু বিকেলবেলা একটা রোমান্টিক ফিল, আকাশটা সুন্দর কালার ফর্মেশন, তখন গার্লফ্রেন্ড থাকলে তো সেই ব্যাপার। দুঃখের বিষয়ে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। চলো এবার চলে আসছি তখন নেক্সট টপিকে, বলছি যে প্রতিবিম্ব। আচ্ছা, প্রতিবিম্ব কী জিনিস? প্রতিবিম্ব বলতে এক কথা বলতে গেলে ইমেজ বলি না, ইমেজ, দেখো ইমেজ বললে সবাই বুঝবে, ইমেজ হচ্ছে কী জিনিস, ছবি। তো চলো, এই প্রতিবিম্ব কী হচ্ছে, দুই রকমের হয়, একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব আর একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। ওকে, আচ্ছা, ইমেজ ফর্মেশন বলতে কী জিনিস, দেখো সাধারণত এই প্রতিবিম্ব কী জিনিস সেটা জানবো। কোনো একটা জায়গায় কী হচ্ছে, আলো কী হচ্ছে, পড়ার পরে সেই আলোগুলো অন্য কোনো জায়গায় যা মিলিত হচ্ছে রিফ্লেকশনের পর, ঠিক আছে। ধরো কোনো একটা তলে আলোটা এরকম পড়ছে, ধরো সাপোজ এ বলে একটা বিন্দু আছে, এখানে কোনো একটা মাধ্যম আছে, এখান থেকে আলোটা বেরিয়ে এলো, আসার পরে অন্য কোনো বিন্দুতে কী হচ্ছে, সে আলোটা মিলিত হচ্ছে এবং সেটা ভিজিবল হচ্ছে, বা অপসৃত হতে পারে বা মিলিত হতে পারে, এরকম ঘটনা যদি হয় সেটাকে আমরা কি বলবো বলতো, সেটাকে বলবো হচ্ছে আমরা প্রতিবিম্ব। অর্থাৎ ধরো সাপোজ এরকম যাচ্ছে, আলোটা পার্টিকুলারলি একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে এবং সেটা আমরা পূর্ণরূপে দেখতে পাচ্ছি, মিলিত হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে। ওকে, কনসেপ্টটা কী হচ্ছে যে প্রথমে একটা বিন্দু থাকবে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দু থেকে হাজার হাজার আলো আসছে এবং বি বলে একটা বিন্দুতে আছে, সেখানে গিয়ে মিলিত হচ্ছে এবং সেটা আমরা ভিজিবল বা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রতিবিম্ব হতে পারে। আচ্ছা, যদি মিলিত না হয় তাহলে কি প্রতিবিম্ব হবে না? হ্যাঁ, তাও প্রতিবিম্ব হবে। যদি মিলিত না হয় সেই জায়গাটায় কী হচ্ছে, আলোটাকে আমরা অপসৃত বলে মনে হবে, মিলিত হচ্ছে না কিন্তু অপসৃত বলে মনে হচ্ছে, তখনও কিন্তু আমাদের এই প্রতিবিম্বটা হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে এটা তো ফার্স্ট পয়েন্ট, এটা বাদ দাও, এই দ্বিতীয় পয়েন্টটা, এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি প্রতিবিম্ব। আচ্ছা, এইবার আমরা ডিটেলস আরেকটু জানি। যদি মিলিত হয় তবে সেটাকে বলবো কি বলতো, সেটাকে বলবো হচ্ছে সৎ প্রতিবিম্ব। বেটা সৎ প্রতিবিম্ব, সৎ ছেলে না, বিম্ব, যাই হোক কিছুটা হলো। আর আরেকটা কি আছে দেখো, অসৎ প্রতিবিম্ব, অসৎ ছেলে না, অসৎ প্রতিবিম্ব। অসৎ মানে হচ্ছে মনে রাখবা যে অপসৃত। আচ্ছা, এখানে শর্টকাট একটু কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, পড়ছো তুমি সায়েন্স, কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে লাগবে। তাহলে মনে রাখবা, এটাতে অনেকের কনফিউশন হয় যে আমি কি লিখবো দাদা, এই ক্ষেত্রে আমার তো পরীক্ষায় কনফিউশন হয়ে যায়, অসৎ প্রতিবিম্ব। তো অসৎ মনে রাখবা হচ্ছে কি, অসৎ মানে হচ্ছে অপসৃত, অসৎ মানে অপসৃত, আর সৎ মানে মিলিত, মনে থাকবে। তার মানে সৎ মানে কি, সৎ মানে হচ্ছে মিলিত। তার মানে আবার লিখে ফেলি আমি, আমার কনফিউশন আমাকেই দূর করতে হবে। এই কথাটা যেদিনকার দায়িত্ব সহকারে নিবে, সেদিনকার তোমাকে ফিজিক্স ম্যাথ কেউ তোমাকে আটকাতে পারবে না, তোমার প্রবলেম তোমারই সলিউশন করতে লাগবে। তার মানে সৎ মানে হচ্ছে কি মিলিত, আর অসৎ মানে কি বেটা কোনোদিনও মিলবে না, তার মানে বেটা অপসৃত, মানে
অপস্থিত হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমরা একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করব। কীভাবে দেখো, রিডিং পড়ছো, মুখস্থ করছো, মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। সাধারণত কোনো একটা বিন্দু থেকে কি করছে, কিছু আলোক রশ্মি তোমাদের বাড়িতে ঘুরতে এলো। আচ্ছা, পরীক্ষার সময় ঘুরতে এলো এটা আবার লেখো না। সাধারণত কোনো একটা বিন্দু থেকে কিছু আলোক রশ্মি কী করছে, কিছু আলোক রশ্মি সাধারণত প্রতিফলিত হচ্ছে কিংবা প্রতিষ্ঠিত হচ্ছে, হয়ে কী করছে, প্রতিফলিত হচ্ছে। কিছু আলোক রশ্মি প্রথম বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে বা প্রতিষ্ঠিত হচ্ছে, প্রতিষ্ঠিত হয়ে কী হচ্ছে, বি বলে বা অন্য কোনো বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। ঠিক আছে, যদি মিলিত হয় তাও ভালো, যদি না মেলে, যদি অপস্থিত হয়, যদি মিলিত হয় তাও ভালো, যদি অপস্থিত হয় তাও হবে। তার মানে কী দাঁড়ালো সংখ্যাটা, যে কিছু আলোক রশ্মি একটা কী করছে, একটা বিন্দু থেকে আসছে, আসার পর সেটা কী হচ্ছে, প্রতিফলিত হচ্ছে বা প্রতিষ্ঠিত হচ্ছে, হয়ে অন্য কোনো বিন্দুতে কী হচ্ছে, মিলিত হচ্ছে বা অপস্থিত বলে যদি মনে হয়, তবে সেই ক্ষেত্রে দ্বিতীয় বিন্দু যেটা রয়েছে এই বেটা বি বিন্দু, সেই বেটা বি বিন্দুকেই কিন্তু আমি বলে দেবো প্রথম বিন্দুর কি বলবো, প্রথম বিন্দুর বলবো হচ্ছে প্রতিবিম্ব। এখানে কিন্তু বেটা বেটা বা লিখতে যেও না, ওকে, এখানে বিন্দু লিখে দিলেই হয়ে যাবে। ওকে, আর সৎ প্রতিবিম্বতে কি বলছে, সৎ প্রতিবিম্বতে বলছে যে প্রথম বিন্দু থেকে, অর্থাৎ কোনো বিন্দু থেকে আলোক রশ্মি আসার ফলে, কোনো বিন্দু থেকে আলোক রশ্মি আসার ফলে সেটা প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, তবে সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো হচ্ছে আমরা কি, সৎ বিম্ব। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট পয়েন্ট কি বলছে, যে অসৎ বিম্ব কাকে বলা হয়। সাধারণত কি বলছে, যে কোনো আলোক রশ্মি সাধারণত প্রথম বিন্দু থেকে আসার পরে কি হচ্ছে, প্রতিফলিত হয়ে বা প্রতিষ্ঠিত হয়ে যদি দ্বিতীয় বিন্দুতে মিলিত না হয়, যদি সেটা অপস্থিত বলে মনে হয়, তবে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলছি কি, সেটাকে বলছে অসৎ বিম্ব। কনসেপ্ট ক্লিয়ার হলো? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, তুমি ছবি আঁকতে পারো, তোমাদের বইতে অঢেল ছবি আছে। আর সৎবিম্ব মনে রাখার টিক্স কিন্তু বলে দিলাম মিলিত, আর অসৎবিম্ব মনে রাখার টিক্স বলে দিলাম অপস্থিত। পরীক্ষার সময় আমার কথাটা মনে হবে, আর তখন মনে হবে যে জয় জয় কারক দাদা, কারণ এই পয়েন্টগুলোই কিন্তু তোমার মনে থাকবে। পরীক্ষার সময় এত হিউজ পরিমাণে পড়া না অ্যাকচুয়ালি আমাদের মনে থাকে না। তো আমরা কিন্তু এইভাবে পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, মেন টিকার করবো, মেন কোড করবো। পড়তে আসছো তুমি সায়েন্স, তোমাকে তো টিকার করতেই হবে, তোমাকে তো কোডিং করতেই হবে, বুঝতে পারছো তো? কোডিং করো, প্রত্যেকটা জায়গায় বইয়ের পার্টের মধ্যে লিখে রাখো, মিলিত হচ্ছে মিলিত হচ্ছে না, শর্ট নোট তৈরি করো। কয়েক মিনিটের মধ্যে দেখবা ফিজিক্সের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। মেন যে টপিকটা আছে, প্রত্যেকটা সংজ্ঞা বলো, প্রত্যেকটা ডেফিনেশন বলো, প্রত্যেকটা থিওরাম বলো। হ্যাঁ, থিওরাম পড়াবো আজকে, ওগুলোর যে মেন ফর্মুলাগুলো আছে নিজের মতো করে কোড করা শুরু করো, ফিজিক্স সাথে মোটে চলে আসবে। এবার নেক্সট একটা পয়েন্ট কথা হচ্ছে, এই সৎবিম্ব অসৎবিম্বর পার্থক্যকে আমার বলার দরকার আছে? এই বলার দরকার আছে? তাহলে তোমরা এখন নিজেরাই বলতে পারবে। প্রথম পয়েন্ট কি বলতে পারবে, যে প্রথম পয়েন্টে বলবো যে সৎবিম্বর ক্ষেত্রে কি হচ্ছে পার্থক্য, তোমরা নিজেরাই বলতে পারবে, পারবে না? দেখো, অসৎবিম্ব আর সৎবিম্ব একদম শর্টকাট লিখবো। দেখো, এটাতে কি হচ্ছে, মিলিত হয়, এটাতে হয় না। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে, এটা কোড ল্যাঙ্গুয়েজ লিখলাম, এইভাবে পরীক্ষার সময় লিখতে যেও না, এটা আবার ডিটেলস লিখবা। এইটার ক্ষেত্রে বলবা কি, যে প্রতিফলিত রশ্মিগুলো কি হচ্ছে, দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে সৎবিম্বের ক্ষেত্রে, অসৎবিম্বতে মিলিত হচ্ছে না। দ্বিতীয়ত বলবো যে এখানে আরেকটা পয়েন্ট বলবো, এটা হচ্ছে কি, পর্দায় ফেলা যায়, এটা যায় না, এটা যাচ্ছে না। আচ্ছা, পর্দা বলতে কি? আরে এখানে পর্দা বলতে সিনেমার পর্দার কথা বলা হচ্ছে, যে সিনেমার পর্দাতে তুমি এটা ফেলতে পারবা, আর এই ক্ষেত্রে কিন্তু এটা ফেলতে পারবা না। কনসেপ্ট ক্লিয়ার হলো? সিনেমার পর্দা অর্থাৎ কোনো একটা পর্দাতে কী করবো, সৎবিম্ব ফেলা যাবে, আর অসৎবিম্ব পর্দার মধ্যে ফেলা যাবে না। হয়ে গেল কমপ্লিট? চলে আসছে। দেখো, আমরা এই টপিকের উপরে আরও কিছু বলবো, যে ধরো সমতল দর্পণ যেটা আছে, সেই সমতল দর্পণে প্রতিবিম্ব যেগুলো ফর্মেশন করবে, সেই প্রতিবিম্ব ফর্মেশন করার ফলে কিছু ক্রিটিক্যাল ছবি আমাদের এক্ষেত্রে আঁকতে হবে। ধরো, ক্লিয়ার করি ছবিগুলো তোমাদের। ধরো এরকম যদি আমি একটা মাধ্যম চিন্তা করি, ঠিক আছে, একটা আয়না ধরে নিলাম বা কোনো একটা মাধ্যম ধরে নিলাম, এক্ষেত্রে কিছু আলো, সাপোজ ধরো এখান থেকে কিছু আলো এখানে পড়ছে, পড়ার পরে এখানে দেখো এটা হচ্ছে মাধ্যম, নোট করো, শর্ট নোট করো। এখানে আলোটা পড়ার ফলে কি হচ্ছে, এখানটায় ধাক্কা খাচ্ছে বলতে আমি বলতে চাচ্ছি যে এই সমতলে যখন পড়ছে না আলোটা, পড়ার ফলে সেটা কি হচ্ছে, এরকম বেরিয়ে যাচ্ছে। কেন বেরিয়ে যাচ্ছে আমরা তো বললামই, যে এটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইটের মধ্যে পড়ছে, অর্থাৎ প্রতিফলনের পর সেটা বেরিয়ে যাচ্ছে। এইবার এই বরাবর আমরা কি জানি, প্রথমের বেসিক কনসেপ্টটা কাজে লাগবে এই ক্ষেত্রে।
বেসিক কনসেপ্টে কী বলছিলাম যে এরকম একটা রশ্মি আসবে, এটা আপত্তন কোণ, এটা প্রতিফলন কোণ, এই বরাবর আমরা একটা লম্ব বা অবিলম্ব অঙ্কন করবো। এটা হচ্ছে বেটা আই, এটা হচ্ছে বেটা আর। তো এটাই আমরা এক্ষেত্রে ছবিটা আঁকবো যে এটা আই অ্যাঙ্গেলে পড়ছে, এটা আর অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে, আর এই বরাবর আমরা একটা লম্ব অঙ্কন করে দিলাম। মনে করো ওইটাই তো কী বলবো, বিন্দু বস্তুর প্রতিবিম্ব যদি বলি যে ইমেজ ইন এ প্লেন মিরর, প্লেন মিররের ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে কি হচ্ছে যে একটা সমতলের মধ্যে সমতল দর্পণের প্রতিবিম্বটা কেমন হবে সেটা আমাদের জানতে হবে। তো এই বরাবর আমি একটা কি করলাম, একটা রেখা টেনে দিলাম। মনে রাখো এটার নাম আমি দিলাম পি। এটা হচ্ছে কি আপতন কোণ, আইটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা একটা পয়েন্ট দিতে পারো, এটার নাম দিতে পারো ধরো সাপোজ এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে অবিলম্ব, সেটা হচ্ছে পি। কনসেপ্ট ক্লিয়ার? এবার এটাকে আমি একটা দর্পণ চিন্তা করতে পারি। তো দর্পণ মানে হচ্ছে মিরর, অর্থাৎ M1 এবং M2 বলে দুটো পয়েন্ট চিন্তা করতে পারি। আর দেখো এই ক্ষেত্রে যে মিডিল পয়েন্টটা আছে, তো মিডিল পয়েন্টটাকে তুমি ও চিন্তা করতে পারো। কি বুঝতে পারছো তো? একদম সোজা লাগছে? আচ্ছা, এইবার এটাকে আমরা ক্লাস 10-এ মনে আছে যে উন্নতি কোণ অবনতি কোণ, এই যে জেটার ফরমেশন, আমরা কোণটাকে বাড়িয়ে দিতাম। তো মনে করো এই যে রেখাটা আছে এইদিকে একটু বাড়িয়ে দাও, এদিক থেকে আলো এখানে যাচ্ছে, এরকম চিন্তা করতে পারো। আচ্ছা, এদিকে আলো যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে, এটা গেল। আচ্ছা, এইভাবে কি করতে পারি, এটাকে আমাদের মানে এই ইমেজটাকে কি করতে হবে, যে এটা আছে জাস্ট আমাদের এদিকে লার্জ করতে হবে, আর কিছু না। এরকম বাড়িয়ে বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে ধরো এইভাবে যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে, মেন টার্গেটটা কি বলতো, মেন টার্গেটটা আছে এই রেখার সাথে আমার এটা কানেক্ট করতে হবে। এই জন্য কানেক্ট করে দিলাম, হয়ে গেল কানেক্ট। এই কিন্তু আমাদের একটা বিষয় হয়ে গেল। হ্যাঁ, এটার একটা নাম দিতে পারো তুমি। এটা হচ্ছে কি একটা সমতল যে দর্পণ রয়েছে সেখানে প্রতিবিম্ব ফর্মেশনটা কিন্তু এইভাবে হয়, অর্থাৎ আলোটা কী করছে, এরকম পড়ছে এবং বেরিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে আইকন আর কোণ তৈরি হচ্ছে, এই হচ্ছে একটা সিস্টেম। আর আলোটা যদি ধরো সমতল দর্পণ যদি না থাকে, প্লেন কাজ থাকে, তাহলে কিন্তু আলো কিন্তু এইভাবে চলে যাবে, এইভাবে বেরিয়ে আসবে, কোনো রকম প্রবলেম নাই। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, ঠিক আছে, এখানে একটা কনক্লুশন খুব ইম্পর্টেন্ট, যে দর্পণ থেকে, চলো লিখে নাও এইটা, দর্পণ থেকে বস্তুর দূরত্ব। এই বুঝতে পারছো না? একটু বুঝাবো। দর্পণ থেকে বস্তুর দূরত্ব যেটা হবে সেটা অবভিয়াসলি আমরা ইকুয়ালিটি বলতে পারি। কীরকম? দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এই হচ্ছে আমাদের মানে এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটার মেন উদ্দেশ্য এটাই। বুঝতে পারলে তো? এবার কথা হচ্ছে, এটা ধরো একটা পয়েন্ট দিলাম, এটা তো এক্স দিলাম, এটাকে ধরো দিলাম সাপোজ এক্স ড্যাশ, ওই যে 9-10 আমরা যে পড়তাম, এটাকে দিলাম সাপোজ আমরা সি পয়েন্ট দিলাম। তাহলে আমাদের কি থাকছে দেখো, এই যে দর্পণ থেকে, মানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে মেনলি আমাদের কী দেখাচ্ছে, এক্স সি ইকুয়ালস টু এক্স ড্যাশ সি। এই যে এটাই হচ্ছে আমাদের প্রমাণ এখানে আসলো। ক্লিয়ার? মানে এখান থেকে এই ব্যাটার যতটা দূরত্ব হবে, সিমিলার ওয়েতে এখান থেকে এই দূরত্বটা সেম হবে। এটা যদি 10 হয় এটাও 10, এটা যদি 12 হয় এটাও 12, এটা যদি 5 হয় তাহলে এটাও 5। এটার মানেই হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কষ্ট দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। কোনো রকম কনফিউশন নাই এখানে। হ্যাঁ, এখানে তুমি অ্যাঙ্গেল ফরমেশন করতে পারো, যে এই যে এখানে বলতে পারো যে আই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল। হ্যাঁ, তুমি টক্সিক বানাতেই পারো, কিন্তু মেন কনসেপ্ট কিন্তু আমাদের এটা, যে দর্পণ থেকে যে বস্তুর দূরত্বটা হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটা সেটা ইকুয়াল হতে পারে। হ্যাঁ, এখানে এটা মেনলি কী বলো, এটা শর্ট প্রশ্ন টাইপের বেশি, আর ছবি টবি তো তেমন দেয় না পরীক্ষায়। কনসেপ্ট রেডি হয়ে গেল, আমরা নেক্সট আগাইতে পারবো। কি বুঝলে তো? আচ্ছা, এবার দেখো এই যে সমতল দর্পণের সামনে আমরা যদি কি বলবো কোনো একটা বস্তুকে রাখি, এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এর পিছনের দিকেও ঠিক সেম দূরত্বটা এখানে আসছে, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এদিকে যতটা হবে ঠিক ততটা এখানেও হবে। এর মিনিংটাই হচ্ছে এটা, যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটা সেম হয়ে যাচ্ছে। এবার চলে আসছে আমরা নেক্সটে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, এই কনসেপ্টটা কাজে লাগে। সাধারণত আমরা আয়নাতে, তুমি একটা আয়না যদি পাও নিয়ে আসো, মাকে বলো একটা আয়না দিতে, মা বলবে সকাল সকাল মুখ দেখছো, কাকে দেখানোর জন্য? এখন পড়াশোনা করছো, যদি প্রেম না করো তাও মানুষ সন্দেহ করবে যে প্রেম করে, গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে, যাই হোক এটা স্বাভাবিক, মানুষের ভাবনার কথা ভাববেই। তুমি তোমার জায়গা ঠিক থাকলেই হলো, বুঝলে? আচ্ছা, এবার দেখো আয়নাতে তুমি যদি লক্ষ্য করো, আমি যেটা বলছি সেটা আয়নাতে এখনই করো, এখনই তোমার এটা পড়া রেডি হয়ে যাবে। সাপোজ আমি একটা অক্ষর লিখলাম বি, কি এটা বলো তো, বি। আয়নাতে এইভাবে আয়নাটা ধরে দেখো, বিটা যদি এই সাইডে যদি দেখো তাহলে দেখবা এরকম উল্টানো বি হয়ে যাবে, বুঝলাম? আচ্ছা, যদি সাপোজ আমি একটা অক্ষর লিখি এখানে পি, তাহলে আয়নাতে সেটা হয়ে যাবে কি, এরকম পি হয়ে যাবে, বুঝলে? এই ব্যাপারগুলো কিন্তু এখানে হচ্ছে।
গল্পটা হচ্ছে আয়নাতে এই যে লেখাগুলো উল্টে যাচ্ছে, এই উল্টে যাওয়া লেখাগুলোকে আমরা বলবো কীরকম, পার্শ্বীয় পরিবর্তন, যেটাকে বলা হয় লেটারাল ইনভার্সন। কি বলা হয়? লেটারাল ইনভার্সন বা পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় পরিবর্তন বলবো, কি বলবো? পার্শ্বীয় পরিবর্তন। বুঝলা তো? একদম ইজি, কিছু নাই, একটু প্র্যাকটিক্যাল করো, আয়না নিয়ে আসো, দেখে নাও, এখন এই পড়াটা রেডি হয়ে যাবে, এখনই ট্রাই করো আয়নাতে। বুঝতে পারলে? এই যে পার্শ্বীয় পরিবর্তন ইংলিশে কি বলে? লেটারাল ইনভার্সন। তার মানে লেটারাল ইনভার্সনে কি হচ্ছে, যে আমরা যে এইগুলো কিছু লেখাগুলো যে লিখছি সেটা কি হচ্ছে, রিফ্লেকশনের পরে সেটা কি হচ্ছে, উল্টে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ইমেজ বা প্রতিবিম্বটা কি হচ্ছে, উল্টা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। তাহলে এই দিক দিয়ে চিন্তা করলে পরে আয়নার সামনে যদি আমরা দাঁড়াই, যদি এই কান দেখি তাহলে এই কান দেখব, তাহলে পরে পার্শ্বীয় পরিবর্তন, এটা তো কনসেপ্ট আমাদের হয়ে গেল। এবার আমাদের একটা সুন্দর ডেফিনেশন জানতে লাগবে যে পার্শ্বীয় পরিবর্তন মানে কি। অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন এক কথা বলতে গেলে যে ইমেজটা আছে না, প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বটা উল্টা দেখাবে। এবার আমরা বলবো যে সাধারণত সমতল দর্পণে যে ইমেজটা গঠিত হচ্ছে, সেই ইমেজটা কি হচ্ছে, বস্তুর সাপেক্ষে যখন আমরা উল্টো দেখব তখন সেটাকে আমরা বলবো কি, তার পার্শ্বীয় পরিবর্তন বলবো। অর্থাৎ সমতল দর্পণে কি হচ্ছে, কোনোটা ইমেজ কি হচ্ছে, সমতল দর্পণে গঠিত, অর্থাৎ সমতল দর্পণের যে ইমেজটা ফরমেশন হচ্ছে, সেই ইমেজ ফরমেশনটা যদি প্রতিবিম্বের সাপেক্ষে উল্টো দেখায়, পাশাপাশি যদি রেখে দেই, পাশাপাশি রাখলে সেটা যদি উল্টো দেখায়, তবে তাকেই বলবো পার্শ্বীয় পরিবর্তন। এইবার গল্পটা হচ্ছে ইমেজ কেন উল্টো দেখাচ্ছে না, বা ইমেজ কেন উল্টা দেখাচ্ছে, ছবি কেন উল্টা দেখাচ্ছে না। তুমি কনসিডার করো যে এটা কি এর বিপরীত, এটা কি এর বিপরীত, তাহলে মানে এটা এর সাপেক্ষে উল্টা, আবার এটা এর সাপেক্ষে উল্টা, অর্থাৎ দুটোর সাপেক্ষে উল্টা, তাই না? এই যে পাশাপাশি যে উল্টো ব্যাপারটা দেখাচ্ছে, এটাই কিন্তু পার্শ্বীয় পরিবর্তন। এখানে কিন্তু বলা যেতে পারে না যে এটাও যেরকম এর উল্টা, এটাও সেরকম এর উল্টা, অর্থাৎ দুটোর কিন্তু উল্টা হচ্ছে। এটা কিন্তু পার্শ্বীয় পরিবর্তনের মধ্যে পড়ছে। কনসেপ্ট ক্লিয়ার? এই ক্ষেত্রে লেন্থ, ফেন, দৈর্ঘ্য যা আছে সেমই থাকবে, এটার ক্ষেত্রে আর কোনো চেঞ্জ হবে না। এই হলো বিষয়। তো ফিজিক্স বুঝতে পারছো তো সবাই? কোনো প্রবলেম নাই তো? আচ্ছা, তোমরা ভাবতেছো না লাইট কত ইজি লাগছে, তাই না? ইজি লাগছে তো? কী হলো, ইজি লাগছে? শব্দ করে বলো, ইজি তো? আচ্ছা দেখো, এই লাইটের ক্ষেত্রে তুমি যেরকম ইজি বলছো কি না, লাইট ফিজিক্সের ওয়ান অফ দ্য ডেঞ্জার পার্টের মধ্যে পড়ে। ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু লাইট ভালো লাগে না তাদের। অনেক টিচারও দেখবা লাইট পছন্দ করে না, বা লাইটের যে থিওরামগুলো আছে একটু বোরিং অনেকে বলে। এবার বোরিং হওয়ার মেন কারণটা কি জানো? এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমরা না বোঝার জন্য আমাদের কাছে বোরিং মনে হয়। যখন পড়ি তখন এই ইজি পার্ট ছেড়ে দিলাম, তো বেসিক থেকে পড়ে একদম হায়ার লেভেলে পৌঁছাতে হবে। আর লাইট ইজি পার্টই আমি বলবো, লাইটের সিলেক্টেড কিছু কোশ্চেন হয়, অন্যান্য পার্ট পাইছো নাকি, ইলেকট্রিক্যাল পাইছো, বা তুমি কি পাইছো যে মডার্ন ফিজিক্স পাইছো যে কোশ্চেন ক্রিয়েট করছে, এরকম না। লাইটে কিছু সিলেক্টেড কোশ্চেন হয়, বা ওই যে গ্র্যাভিটি পড়তেছো বা কার্যক্ষমতা শক্তি ইলেভেনের মতো, এরকম না। এখানে সিলেক্টেড কিছু কোশ্চেন হয়, কিন্তু কনসেপ্ট না জানলে সেই সিলেক্টেড কোশ্চেনও নামানো যায় না। তো তোমাদের সোজা মনে হচ্ছে? ওকে, চলো এরপরে আমরা আরেকটু পড়বো। এই যে ধরো একটা সমতল দর্পণে যখন প্রতিবিম্ব তৈরি হবে, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে। এইবার বুঝলে ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে তার বৈশিষ্ট্য। তো সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমত একটা বৈশিষ্ট্য বলছিলাম যে সমতল দর্পণের ক্ষেত্রে যে বস্তুর আকার এবং প্রতিবিম্বের যে আকার আছে, অর্থাৎ বস্তুর আকার এবং এক্ষেত্রে ইমেজের যে আকার, অর্থাৎ প্রতিবিম্বের যে আকার আছে, এই ব্যাপারে আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করবো তোমাদের। প্রতিবিম্বের আকার এটা কিন্তু ইকুয়ালিটি হবে। ওকে, তাহলে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকারটা সমান হবে। এর কারণটা কি তোমরা ক্লাস 9-10 বলছিলে। দেখো, বস্তুর আকার প্রতিবিম্বের আকার কেন সমান হবে? তোমার মনে হচ্ছে দাদা এটা তো সমান হবেই, কিন্তু না। মনে আছে যে আমরা ক্লাস 9-10 পড়ছিলাম যে উত্তল দর্পণ, অবতল দর্পণ, ওই যে গাড়ির ভিউ মিরর কি যেন একটা হয় না, গাড়ির হেডলাইট বলো, হ্যাঁ গাড়ির হেডলাইট, বা বাইকের ক্ষেত্রে দেখবে একটা আয়না রাখে না, ওই যে সামনের দিকে আয়নাটা, হেডলাইট যেটাকে, পিছনের অনেক বড় 10 চাকা গাড়ি আসছে বা বাস আসছে, ছোট্ট আয়নার মধ্যে দেখা যাচ্ছে। বুঝতে পারলে তো? এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক বড় ছবি ছোটোভাবে দেখা যায়। এবার মনে পড়ছে টোটালটা? হ্যাঁ, সব কাজে লাগবে। ক্লাস 9-10 থেকে শুরু করে সব টোটালটাকে কাজে লাগাও, দেখবা ফিজিক্স সোজা মনে হবে। হ্যাঁ, ইচ্ছা হলে একটু পড়ে নাও, ক্লাস 10 পড়ে নিয়ে এটা পড়ো, আরও ভালো লাগবে। আর আমি তো টোটালটা কভার করছি, আর আশা করি দরকার পড়বে না। একদম যা আছে গোড়ার থেকে শুরু করে একদম মেন জায়গায় পৌঁছে যাব। বুঝতে পারলে তো? তো সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু সেরকম না। তো তখন আমরা কিন্তু দেখলাম যে ক্লাস 9-10 পড়তাম যে উত্তল দর্পণ, অবতল দর্পণ, ছোটো ছবি, বড় ছবি। তো সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু তা না, মানে যতটা তুমি বস্তুর আকার দিবা ঠিক ততটাই পাবো, মানে যা দিচ্ছ তাই পাচ্ছ, সমান আকারের হচ্ছে, তাহলে একদম সমান। আরে বাবা, মনে রাখার জন্য সব থেকে ভালো জিনিস তো সমতল মানে হচ্ছে সমান,
বাস, অত টেনশন করার কি আছে এখানে? সমতল মানে হচ্ছে কি সমান, অত টেনশন করার কি আছে? বেশি প্রেশার নিবা, কিছু করতে পারবো না লাইফে, রিল্যাক্স থাকো, যা হবে হবে, আমি পরিশ্রম করছি পারবো। আর মোট কথা কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করলে এমনি ফিজিক্সের রাজত্ব করবে বাস। দেখো তাহলে সমতল দর্পণে কি হচ্ছে, সমান ব্যাপারটা আসছে, অর্থাৎ বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এবার আর একটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে, আমরা একটু আগে একটা এরকম একটা ছবি আঁকলাম না, এরকম আলো আসলো গেল, তো সেখানে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা কি পড়ছিলাম, যে ক্ষেত্রে দর্পণ থেকে বস্তুর যে লম্ব দূরত্বটা আছে এবং দর্পণ থেকে প্রতিবিম্বের যে লম্ব দূরত্বটা আছে সেটা কিন্তু সমান। অর্থাৎ বস্তুর, আমি শর্টকাটে লিখছি, হ্যাঁ, লম্ব দূরত্ব আর কি হচ্ছে প্রতিবিম্বের, একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, প্রতিবিম্বের লম্ব দূরত্ব, এই দুটো কী হবে, ইকুয়াল হবে। ওকে, কন্ডিশন নাম্বার 2 আমরা জেনে গেলাম। হ্যাঁ, সবই পড়বো, পরীক্ষায় আসুক না আসুক সবই জানবো, যেখানে যা আসুক। এইবার আর একটা জিনিস মনে রাখবো যে এই প্রতিবিম্বটা কী হবে, অসৎ হবে। মানে এই ক্ষেত্রে সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা বেটা অসৎ হয়ে যাবে, অসৎ বা অসৎ বলতে পারি। ওকে, ক্লিয়ার হলো? আর আরেকটা জিনিস আমরা জানলাম, সেটা কি বলতো, পার্শ্বীয় পরিবর্তন হবে। এই যে একটু আগে জানলাম উল্টে যাচ্ছে, পার্শ্বীয় পরিবর্তন হবে। আচ্ছা, আরও অনেক অনেক টপিক এর উপর ব্যাখ্যা করা যায়, আরও অনেক অনেক বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তাহলে পরে এ সমতল দর্পণের যদি বলে যে সমতল দর্পণের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কী কী বা ক্যারেক্টারিস্টিকগুলো কী কী, বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে, তারপরে বল বস্তু থেকে লম্ব দূরত্ব যেটা আছে সেটা প্রতিবিম্বের লম্ব দূরত্বের সাথে সমান হবে, তারপরে এটা ক্ষেত্রে কি অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, আর কি পার্শ্বীয় পরিবর্তন ঘটবে, এই আমরা কিন্তু জানলাম। এইবার এই ক্ষেত্রে সমতল দর্পণে আমরা অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব কিন্তু গঠন করতে পারবো, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন কিন্তু, এবং এটা কিন্তু সুন্দর একটা ছবির মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। কি বললাম যে সমতল দর্পণে, মনে রাখবো লাইনটা, সমতল দর্পণে অসৎ বস্তুর প্রতিবিম্বটা আমরা কি করতে পারি, সেটাকে সৎ প্রতিবিম্ব বানাতে পারি। অর্থাৎ সমতল দর্পণে যদি কোনো একটা ব্যাটা অসৎ হয়, সমতল, এইভাবে কোড ল্যাঙ্গুয়েজ লাগো, হ্যাঁ, অসৎ সমতল, এটা কি হলো, সৎ হয়ে গেল। কোড ল্যাঙ্গুয়েজ বইয়ের কোনো একটা কোনায় লিখে রাখো বা খাতার কোনো একটা কোনায় লিখে রাখো যে অসৎ ছিল বেটা, সমতল দর্পণে গেল, পেটাপিটি মারটার খেলো, খেটে সেটা সৎ হয়ে গেল। বলে না সৎ ব্যক্তি অসৎ ব্যক্তি, ওটা শয়তান লোক ছিল, উপযুক্ত মার পেটানি খেলো, খেয়ে কী হলো, সেটা সৎ হয়ে গেল। অর্থাৎ অসৎ যে প্রতিবিম্ব বা ইমেজ যেটা আছে সেটা কি সমতল দর্পণে পড়ার ফলে সেটা কী যাবে, সেটা সৎ প্রতিবিম্বতে কনভার্ট হবে। এবার কথা হচ্ছে তার দাদা এর থিওরিটিক্যাল প্রমাণ, থিওরিটিক্যাল প্রমাণের জন্য একটা ছবি আঁকতে লাগবে, আর কিছু না। চলো ছবিটা এঁকে ফেলি, হালকা করে আমি বুঝিয়ে দিচ্ছি, কিছু নেই, এই লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কন্ডিশনের অঙ্ক কোশ্চেন দিতেই পারে, এখন যথেষ্ট লেভেলের কোশ্চেন হচ্ছে ফিজিক্সের, মানে সব জায়গায় রিসার্চের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কোশ্চেন ক্রিয়েট করছে, বুঝতে পারলে তো, কোশ্চেন ক্রিয়েট করছে তো স্বাভাবিক বলা যেতে পারে এই টাইপের একটা লাইন, ওয়ান লাইনার কোশ্চেন দিতেই পারে। তাহলে এইবার আমরা দেখব যে এই অসৎ সমতলে পড়ার ফলে কীভাবে সদে পরিণত হচ্ছে, সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো প্রথমত আমরা চলো একটা ইমেজ ড্র করি। মনে করো এই একটা হচ্ছে তল, এটা হচ্ছে একটা কি বলো তো, একটা হচ্ছে তল, মনে করো এটা একটা তল। ওকে, এই তলে কি হচ্ছে, এরকম একটা বিন্দু রয়েছে নাম বেটা এ, এখান থেকে এখানে আলোটা পড়লো এবং সুন্দর করে রিফ্লেক্টর এরকম বেরিয়ে গেল, রিফ্লেক্টর বলতে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল। ক্লিয়ার? একই রকম মনে করো এখানে আরেকটা বিন্দু রয়েছে, বেটার নাম হচ্ছে বি, এখানে আলোটা পড়বে এবং পড়ার পরে সেও কী করবে, বেরিয়ে যাবে। তো কী করছে, সেই আলোটা এখানে পড়লো, পড়ার পরে আবার এদিকে কী করবে, ধীরে ধীরে বেরিয়ে যাবে। অর্থাৎ এই আলোটা, অর্থাৎ এই বিন্দু থেকে যে আলোটা আসছে এখানে পড়ার পরে এরকম বেরিয়ে গেল। আচ্ছা, তীর দিয়ে দেই তাহলে বুঝতে পারবে, এই যে তীর চিহ্ন, ওকে, আলোটা পড়ছে বেরিয়ে যাচ্ছে। একই রকম বিদ থেকে আলোটা এলো এবং কী হচ্ছে, এরকম ধরো সাপোজ বেরিয়ে যাবে, এখান থেকে আসবে এবং এখান থেকেও সিমিলার হতে বেরিয়ে যাবে। বুঝতে পারতেছো না? এ দেখো এইভাবে কী হচ্ছে, বেরিয়ে গেল এবং আলটিমেটলি এরকম কোনো একটা বিন্দুতে গিয়ে তারা মিলিত হচ্ছে। অর্থাৎ এই বিন্দু থেকে আলো এলো, আলো আসার পরে কি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের তুমি নাম দিয়ে দেবে, একটা নাম দিয়ে দাও, এটা দিয়ে দিলাম সাপোজ পি, এটাকে দিয়ে দিলাম সাপোজ টি। ওকে, এই বিন্দু থেকে আলো পিতে এলো, পিত থেকে আলো কী করছে, পিতে আসার পরে রিফ্লেক্ট বা প্রতিফলিত হয়ে ডাইরেক্ট কী করছে, সে চলে যাচ্ছে। এটার নাম দিয়ে দিলাম সাপোজ আমি ধরো আর নাম দিয়ে দিলাম। তার মানে এই বিন্দু থেকে আলোটা আসছে, সমতলে পড়ছে পি বিন্দুতে, একদম ধরে ধরে বোঝো, যেভাবে বোঝাচ্ছে সেভাবে বোঝো। এই বিন্দু থেকে আলোটা আসছে, পি বিন্দুতে পড়ছে, পি বিন্দুতে পড়ার পরে সেটা কী হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে কী হচ্ছে, এরকম আর বিন্দুতে চলে গেল। সিমিলার হতে আরেকটা আলো ছিল, সেটা কি আলো রশ্মি ছিল, সেটা কী হচ্ছে, আসছে, টি বিন্দুতে পড়ছে, টি বলতে সমতলের মধ্যে একটা বিন্দু আছে, অনেক বিন্দু হতে পারে, তো টি বিন্দুতে পড়ার পরে কী হচ্ছে, আলোটা আবার রিফ্লেক্টে চলে যাচ্ছে এবং রিফ্লেক্ট হওয়ার পরে তারা কী করছে, আলটিমেটলি একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে।
ঠিক আছে, একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। বুঝতে পারলে তো? আচ্ছা, এই তো আমরা বলতে পারি। তো এটা একটা আয়না দর্পণ চিন্তা করতে পারো, অর্থাৎ M1 এবং M2 কনসিডার করতে পারো। হলো এরকম, এইভাবে কিন্তু একটা অসৎ কী বলবো, একটা অসৎ প্রতিবিম্ব কিন্তু সৎ প্রতিবিম্বতে পরিণত হচ্ছে। এবার গল্পটা হচ্ছে, এটাকে যদি আমরা একটু লার্জ করি তাহলে আমরা দেখবো, এটা মুছে দিই, হ্যাঁ, তোমরা সাইড নোট করে রাখবা, প্রত্যেকটাতে শর্টকাট নোট লিখে রাখবা। বলো না পরীক্ষার আগে কী পড়বো, পরীক্ষার আগে এই শর্টকাট নোটগুলো পড়ে নেবা, তাহলে টোটাল থিওরাম রেডি হয়ে যাবে। কারণ টোটাল বই রিভিশন করা কয়েক ঘন্টার মধ্যে অনেক সময় অসম্ভব হয়ে যায়। তাহলে শর্টকাট যদি লিখে রাখো, তাহলে কুইক রিভিশন বলে একটা পার্ট আছে, যেটা তোমরা ক্লাস 9-10-এ করে আসে, নয় মাধ্যমিকে এত ভালো ভালো রেজাল্ট করছে আমার কাছে সবাই। বুঝতে পারলে তো? তোমাদের মেন মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করার কারণটা কী ছিল? কুইক রিভিশনটার প্রতি খেয়াল দিচ্ছিলে। 11-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং এই যে থার্ড সেমিস্টার যে তোমরা পরীক্ষা দিলা, তোমরা আদতেও জানো যে তোমাদের কোনটাতে সব থেকে হেল্প করছে? তোমাদের প্রত্যেকটা আমি ধরায় বলছি যে খাতার মধ্যে বইয়ের ভিতরে এগুলো লিখে রাখ শর্টকাট লাইন। যে কারণে অন্যান্য স্টুডেন্টদের কথা যদি তোমরা চিন্তা করো, ওদের অনেক টাইম লেগে গেছে রিভিশন করতে। টোটালটা রিভিশন করার পরে অনেকে নিজের নাম পর্যন্ত ভুলে যাচ্ছে যে আমি কীভাবে পরীক্ষা দেবো, এতটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। আর এই যে শর্টকাট যে ওয়ার্ডগুলো আছে, আরে বই তো তুমি বিক্রি করছো না, তো বইয়ের মধ্যে লিখে রাখো শর্টকাট ওয়ার্ডগুলো, খাতার মধ্যে লিখে রাখো। বা যখন রিভিশনটা দিবে দেখবে তখন মনে পড়বে। বুঝতে পারলে তো? মনে পড়বে যে দাদা ওই দিনকে ক্লাস করছিল, যদি খাতার মধ্যে লেখা থাকে, যখন খাতাটা পড়বে বা বইটা পড়বে তখন আমার ক্লাসটা মনে পড়বে। আর আমার ক্লাসটা মনে পড়লে তো তোমার টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। বাস কনসেপ্টের উপর গুরুত্ব দাও। পরীক্ষায় প্রশ্ন তো বানিয়ে দেবে, এটা স্বাভাবিক। ফিজিক্স কোনো দিনও কারো করতে যাবে নাকি, ফিজিক্স ম্যাথ দেবেই। তো কী হলো, এইবার কী হলো, এটাকে হালকা করে আমরা বাড়িয়ে দিলাম, এখানে চলে গেল। ওকে, একই রকমভাবে এই যে পয়েন্টটা আছে এটাকেও এরকম বাড়িয়ে দাও তোমার হাত, একটা গান আছে না? তো এরকম আমরা কি করলাম, হাতটাকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এই বিন্দুতে কি হচ্ছে, আলটিমেটলি যে কিন্তু মিলিত হচ্ছে। তো এই বিন্দুর একটা নাম দিয়ে দেবো, বাড়িয়ে দাও তোমার হাত, মানে একটা, আমি যেহেতু আমি বলবো একটা কুইন। মনে করো এই কিউতে গিয়ে মিলিত হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে এই যে রশ্মিগুলো এলো পি পয়েন্টে ধাক্কা খেলো বা যাই হোক না কেন, পি বিন্দু থেকে আমরা কনসিডার করলাম, যে কল্পনা করলাম যে ওই আলোগুলো কল্পনা করলাম। লেটাস কনসিডার, বোঝা যাচ্ছে? লেটাস কনসিডার দ্যাট, মানে ধরে নিচ্ছি যে, তো এই আলোগুলা কি লার্জ, মানে যে এখানে বেড়ে যেতে পারে। সেটা বি বিন্দুর আলোটাও যদি আমরা একটু কল্পনা করতে, তাহলে এখানে গিয়ে আসতে পারে। এরকম একটা কি বিন্দুতে এসে কিন্তু তারা মিলিত হচ্ছে। কনসেপ্ট হলো। এইবার গল্পটা দেখো, আমি যে একটু আগে বললাম, ধরো এটা যদি একটু এখানে পরিণত হয়, ধরো যাই হোক, এইবার দেখো লক্ষ্য করে এই যে ছবিটা আছে, এই যে ডিস্টেন্সটা একটা পাচ্ছি, সিমিলার হয়তো এখান থেকে একটা ডিস্টেন্স পাচ্ছি, ধরো এটা এখানে ধরে নিলাম, এই বিন্দুটা ধরলে ভালো হয়। ছবিটা কারেকশন করে নাও তোমরা একটু ভালো করে এঁকো। ওকে, তাহলে দেখো এই যে দেখো এই ডিস্টেন্সটা একটা পেলাম, M1 থেকে R পর্যন্ত এবং M1 থেকে Q পর্যন্ত পেলাম কিনা, একটা ডিস্টেন্স পেয়ে গেলাম। ছবিটা ড্র করো সবাই, দেখো। ওকে, লেখা কমপ্লিট করো তাড়াতাড়ি। ওকে, হয়ে গেছে লেখা? ওকে, এবার দেখো এটাকে আমরা একটা বিন্দুর নাম দিতে পারি, তাহলে খুব ভালো বুঝতে পারবে। দেখো এটা 5 হলে এটাও 5, এটা 10 হলে এটাও 10, এটা 2 হলে এটাও 2। তার মানে কি এই দুটাকে এই দুটো বেটা কি ইকুয়াল দাঁড়াচ্ছে? এটার মানে তো তাই দাঁড়াচ্ছে, এটার মান রাখা হচ্ছে ওয়াই, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি এই পয়েন্টের মান হচ্ছে ওয়াই, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো আর ওয়াই ইকুয়ালস টু কি হচ্ছে, আলটিমেটলি ওয়াই কিউ হচ্ছে। কনসেপ্ট বুঝলে? মানে এখান থেকে এটার যে ডিস্টেন্সটা, এখান থেকে এটার ডিস্টেন্সটাও কিন্তু আমাদের সেম হচ্ছে। ওকে, এই ক্ষেত্রে একটা স্পেশাল ধর্ম রয়েছে আলোর, সেটা হচ্ছে প্রত্যাগমন ধর্ম বলে। সেই প্রত্যাগমন ধর্মের জন্য কিন্তু এটা হচ্ছে, অর্থাৎ আলোটা কিন্তু প্রত্যাগমন হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ সিমিলার হয়েছে, অর্থাৎ উপরে যতটা আমরা দৈর্ঘ্য পাচ্ছি নিচে আমরা সেম দৈর্ঘ্যটা পাচ্ছি। এইবার এখানে আমরা যখন আমরা যেহেতু ত্রিকোণমিতি জানি, অর্থাৎ থিটা অ্যাঙ্গেল জানি, তো থিটা অ্যাঙ্গেলে কী বলা হয়, যে আপতিত রশ্মির যদি দিক পরিবর্তন না করো, তাহলে কোনো একটা দর্পণকে যদি তুমি থিটা কোণে ঘোরাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার প্রতিফলনটা টু থিটা হবে, অর্থাৎ থিটা হলে হবে 2 থিটা, মানে কোণ, এটা কিন্তু মান, এটা তো দৈর্ঘ্য গেল, কিন্তু থিটা কোণেরটা 2 থিটা হয়ে যাবে, এটা 30 হলে পরে কী হয়ে যাবে 60 হয়ে যাবে। এই যে বিষয়, অর্থাৎ ডাবলের একটা ফরমেশন কিন্তু আলটিমেটলি দাঁড়াচ্ছে। আবার আমরা পড়তে কিছুক্ষণ পরেই আমরা পড়বো যে প্রতিবিম্বর ক্ষেত্রে একটা দূরত্ব, তার একটা দৈর্ঘ্য পাবো, ইউ পাবো, ভি পাবো, এফ পাবো, এবং সেখান থেকে আমরা অনেক সময় বলতে পারি যে কোনো একটা বস্তু যদি আমরা যদি সাপোজ বেগ কল্পনা করি, যে তার একটা বেগ আছে, ধরো সাপোজ ইউ যদি বেগটা হয়, ধরো ইউ বেগে ধরো কোনো একটা জায়গায় পড়ছে, ঠিক আছে,
যদি কোনো একটা বস্তু ইউ বেগে দর্পণের দিকে এগিয়ে আসে, তবে বস্তুর সাপেক্ষে যে তার প্রতিবিম্ব যেটা আছে তার যে একটা বেগ পাবো কি না, সেই বেগটাকে কিন্তু আমরা আলটিমেটলি বলতে পারি সেটা কী হবে, সেটা ডাবল, অর্থাৎ 2v হয়ে যাচ্ছে। অর্থাৎ ইউ বেগে পড়লে সেটা 2u হয়ে যাচ্ছে, বা ভি বেগে পড়লে সেটা কী হবে 2v হয়ে যাচ্ছে। অর্থাৎ ভেলোসিটিটাও কিন্তু যেটাতে পড়ছে প্রতিবিম্বের পর সেটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের অঙ্ক করতে হয়তো কাজে লাগতে পারে, কিন্তু অতটাও দেয় না এই ক্ষেত্রে। 360 ডিভাইডেড বাই একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে থিটা মাইনাস 1। হ্যাঁ, যখন অঙ্কগুলো করাবো তখন আরও বেশি এক্সপ্লেন করবো যে এই ফর্মুলাটা কখন লাগবে। তো নোটের মধ্যে লিখে রাখো 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা, 360 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে কি থিটা মাইনাস 1, এখানে এন। এবার গল্পটা হচ্ছে এই এনটা কি, এনটা হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা, ওয়ান অফ দ্য মোস্ট, আমি বলবো এই ক্ষেত্রে দরকার রয়েছে মোস্ট। যদি বলা যায় এই লেভেলের কোনো একটা শর্ট কোশ্চেন দিতে তখন কী করবো বা একদম ইজি, এটা কি যে প্রতিবিম্বের সংখ্যা যেটা আছে, প্রতিবিম্বের দ্য নাম্বার অফ ইমেজ, মানে প্রতিবিম্বের সংখ্যা এটা হচ্ছে কি এন ইকুয়ালস টু বলবো 360 ডিভাইডেড বাই থিটা মাইনাস 1, খাতার মধ্যে লিখে রাখো। এবার দেখো প্রতিফলনের ফলে আলো যদি বলি যায় যে কোনোটা জায়গায় যদি রিফ্লেকশন হয়, রিফ্লেকশন হলে পরে সাধারণত আলোর যে তীব্রতাটা আছে সেই তীব্রতাটা কিন্তু অনেকটা কমে যায়। মানে রিফ্লেকশনের পরে ভাববো না যে এই যে এরকম ইউ ছিল 2v হয়ে গেল, ইউ ছিল 2u হয়ে গেল, ভি ছিল 2v হয়ে গেল, ওরকম সিস্টেম না। রিফ্লেকশনের ক্ষেত্রে, যে কোনো রিফ্লেকশনের ক্ষেত্রে কিন্তু আলোটা সাধারণত কী হচ্ছে, তার তীব্রতা যেটা আছে সেটা কিন্তু কমে যাবে। এবার এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক আছে শব্দের ক্ষেত্রে, আমরা যেরকম বলতাম না যে দশা, এই ক্ষেত্রে মাধ্যমের দশা পার্থক্য মনে রাখবা পাই। তাহলে মাধ্যমের দশা পার্থক্য কী হবে, সেটা হবে পাই। কী হবে, পাই। ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপরে আর একটা টপিক রয়েছে আমাদের, খুব ইজি টপিক মাধ্যমিক লেভেলের, তো পড়ব দর্পণ। চ্যাপ্টার শেষ করে দেবো, ওকে, আজকে কমপ্লিট করে দেবো। দেখো তো দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি যে দর্পণ সাধারণত দু রকমের হয়। দর্পণ বলতে আয়না না, যাই হোক আয়নাই, যাই হোক তুমি যা ধরো, এই দর্পণ হচ্ছে দু রকমের হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গলীয় দর্পণ। ধরো গলীয় দর্পণ সাধারণত দু রকমের হয়। কী বলো তো, স্পেরিক্যাল মিরর। স্পেরিক্যাল মিরর বলতে ইংলিশে বললে পারে ভাবে যে কী না কি কঠিন জিনিস, বাংলায় বলছো গলীয় দর্পণ, ইংলিশে বলে স্পেরিক্যাল মানে ওই যে আমরা মাধ্যমিক করেছিলাম না গোলক, ইংলিশে বলে স্ফেয়ার, ওই স্ফেয়ার থেকে আসছে স্পেরিক্যাল। এবার বুঝলা তো, ক্রিটিক্যাল বানানোর চেষ্টা করো না, ইজিভাবে বোঝার চেষ্টা করো, যেটা বোঝো সেটা রেডি করো। ক্লিয়ার তো? স্পেরিক্যাল মানে কি বলো তো, স্পেরিক্যাল মানে হচ্ছে গলীয় দর্পণ। এই গলীয় দর্পণ দুই রকমের হয়, মাধ্যমিকে তো পড়েই আসছো। একটা কি অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। এত কঠিনভাবে চাপ নেওয়ার কিছু আছে? প্রথমত বলা হয় অবতল দর্পণ, অর্থাৎ স্পেরিক্যাল মিরর হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। একটাকে ইংলিশে বলা হয় কি কনকেভ, একটাকে বলা হয় কনভেক্স। এটা কনভেক্স, এটা হচ্ছে কনকেভ। এইবার মাধ্যমিকে থাকতে আমরা পড়তাম যে এটার শেপটা কেমন হয়, অনেকটা এই টাইপের হয়, উত্তলের, তাই না? অর্থাৎ যে দর্পণের কী বলি আমরা, প্রান্তভাগগুলো কি সরু হবে এবং মাঝখানে কী হবে, মোটা বা ভোঁতা হবে, তাকে আমরা বলবো কি, তাকে বলবো হচ্ছে আমরা উত্তল দর্পণ। আর কনকেভ অর্থাৎ এক্ষেত্রে যদি বলি অবতল দর্পণ, অবতল দর্পণের শেপটা এরকম হবে। অর্থাৎ যে দর্পণের ক্ষেত্রে প্রান্তভাগগুলো কী হবে বলো তো, প্রান্তভাগগুলো ভোঁতা হবে, আর মাঝের যে পার্টটা আছে সেটা হবে কী হবে, সরু হবে, সেটাকে বলবো হচ্ছে কি আমরা, সেটাকে বলবো হচ্ছে অবতল দর্পণ। ক্লিয়ার তো? এবার এর আমরা স্পেশাল রূপ নিতে পারি। আমরা তো নর্মালি এটা জানার জন্য করতাম আগে মাধ্যমিকে। তো এই ক্ষেত্রে আমরা যদি অ্যাকচুয়ালি দেখি যেটা কোথা থেকে এই ছবিটা এসছে, তো মনে করো যেহেতু আমরা গোলীয় দর্পণ বলছি, অবশ্যই একটা গোলকের পার্ট হবে, অবশ্যই একটা গোলকের পার্ট হবে। তো সেই গোলকটাকে আমরা কোঅর্ডিনেট সিস্টেমে যদি রেখে দিই, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, বুঝতে পারছো তো? এক্স ওয়াই যে আমরা বলি না এক্স ওয়াই, তো এক্স এবং এক্স ড্যাশ আমরা চিন্তা করলাম। আর এক্ষেত্রে আমরা একটা পয়েন্ট নিয়ে দিই, তার সেন্টার, সেটা হচ্ছে সি। ঠিক আছে, সি বলে একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার এই দর্পণটাকে আমরা আলটিমেটলি ভাগ করলাম যে কোন থেকে কোন পোর্শনটা আমি নিচ্ছি। এটা এম নিলাম, এটা M1 নিতে পারি বা এম ড্যাশ নিতে পারি। তো এই যে পার্ট আছে এটাই হচ্ছে কি বলতো অবতল দর্পণের অংশ। আমি একটু ডিপ করে দিচ্ছি কালারটা, এটাই হচ্ছে অবতল দর্পণের অংশ। ওকে, আচ্ছা। এইবার এই ক্ষেত্রে যদি আমরা ছবিটা আঁকি তাহলে পরে এম থেকে এম ড্যাশ আমরা কানেক্ট করবো, বা এম থেকে M1 পর্যন্ত কানেক্ট করলাম এটা। এবার এই যে পার্ট আছে সি, সেই সি এর সাথে আমরা কানেক্ট করে দিলাম, যুক্ত করে দিলাম। এই আলটিমেটলি আমাদের ছবি কিন্তু ড্র হয়ে গেল, বুঝলে তো? আচ্ছা, এর মধ্যে প্রতিফলক দুটো পার্ট হবে, একটা হচ্ছে প্রতিফলক তল আর একটা হচ্ছে অবতল দর্পণ। দেখেন এটাকে আমরা এক কথা বলবো হচ্ছে কি অবতল। আমরা তো মাধ্যমিকে পড়তাম এরকম ভাবে, কিন্তু এটা কোথা থেকে এসেছে, সেটা হচ্ছে এখান থেকে এসেছে, দেখো। আর এই তলটাকে বলবো হচ্ছে কি প্রতিফলক তল। তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারলে তো?
তোমরা বুঝতে পারছো? তো অবশ্যই ছবিটা ড্র করে নাও। হয়ে গেল এটা অবতল দর্পণ। আচ্ছা, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে ছবিটা একটু ডিফারেন্স। আচ্ছা, এই পার্টটাকে আমি করে দিই, উজ্জ্ব করে দিই, কারণ আমার দরকার নেই, আমরা তো আলটিমেটলি এই ছবিটাকে কনভার্ট করছি, তাই না? আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা সেম ছবিটাই আঁকবো। ধরো আমরা এই সাইডটাকে আমরা ডিফাইন করলাম, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে এক্স, একটা এক্স ড্যাশ। এই পার্টটাকে আমরা এক্স ড্যাশ চিন্তা করলাম, এটা হচ্ছে এক্স। দেখো এই ক্ষেত্রে এক্স ড্যাশে আমরা কী করছি, প্রতিফলক তল আঁকছি। এই ক্ষেত্রে আমরা এক্সের ক্ষেত্রে অর্থাৎ অবতল দর্পণে আমরা এই পার্টটাকে ধরলাম এক্স ড্যাশের, এখানে ছবি আঁকে নিলাম। আর এই ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে এই পার্টটা অর্থাৎ এক্সের দিকে আমরা নিয়ে যাবো। হ্যাঁ, বুঝতে পারলে তো? ডিফারেন্স কিন্তু এটাই, আর কিচ্ছু না। ছবি একই কিন্তু একটু ডিফারেন্স হবে। তো দেখো এটা হচ্ছে এম, এটা হচ্ছে M1, আর এটা একটা পয়েন্ট দিলাম সি, সেটা আলাদা বিষয় যাবে। এই যে এই পার্টটাকে আমরা কানেক্ট করে দিলাম এইভাবে। একই রকমভাবে এই যে সি পয়েন্টটা আছে, এটার সাথে আমরা এটা কানেক্ট করে দিই। আচ্ছা, এইভাবে আমরা কানেক্ট করে দিলাম। এই আমাদের ছবি ড্র হয়ে গেল। এটা হচ্ছে উত্তল দর্পণ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিফলক তলের মধ্যে পড়বে। একই রকমভাবে যাবে, যেটা ওরকম যেটা গেছিলো প্রতিফলক তল। এটা হচ্ছে কি উত্তল দর্পণ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? ছবিটা দেখে নাও। উত্তল দর্পণ, অবতল দর্পণ আমরা দেখে নিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলতে পারি অবতল দর্পণের ক্ষেত্রে যে মুখ্য ফোকাসটা আছে, সেই মুখ্য ফোকাস থেকে কিছু অপসৃত রশ্মিগুচ্ছ ওই দর্পণে প্রতিফলিত হওয়ার পরে সাধারণত আবার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে অগ্রসর হতে পারে। এবার দেখো অভিসারী রশ্মি এবং অপসারী রশ্মি এবং তার সঙ্গে সঙ্গে অবতল এবং উত্তল দর্পণের একটা রিলেশন আমরা বলতে পারি। কীরকম? ধরো সাপোজ আমরা একটা অবতল দর্পণ কনসিডার করে নিলাম। তো এখানে আমি এটা প্রধান অক্ষ চিন্তা করলাম। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, এই কিছু রশ্মি এখানে যাচ্ছে, এই যে যাচ্ছে, যাওয়ার পরে আলটিমেটলি এখান থেকে রিফ্লেক্ট হয়ে তারা এই যে এফ বলে একটা বিন্দু আছে, এখানে ধরো এসে এখানে আসছে, এই যে এই বিন্দুটাতে, এফ বিন্দুতে। হ্যাঁ, তাহলে রশ্মিগুলো কী করছে, এইভাবে যাচ্ছে, যাওয়ার পরে এখান থেকে প্রতিফলিত হচ্ছে, তলের থেকে প্রতিফলিত হয়ে কোনো একটা পার্টিকুলার বিন্দু ধরো এফে মিলিত হচ্ছে। হ্যাঁ, এফটা এখানে হতে পারে, এখানে হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে। এবার দেখো এই যে ডিস্টেন্সটা, এটাকে যদি আমরা ও ধরি, এই ও এফটাই কিন্তু আমরা বলবো, এই ও এফটাকেই বলবো হচ্ছে কি বলতো, মুখ্য ফোকাস, বা বলবো যে ফোকাল লেন্থ, বা বলবো ফোকাস দূরত্ব। এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে হলো। সিমিলার হতে উত্তল লেন্সের ক্ষেত্রে কী হচ্ছে, উত্তল লেন্সটা একটু ডিফারেন্স আমাদের কিন্তু আঁকতে হবে। তো এই ক্ষেত্রে ছবিটা এরকম হবে। এই ধরো রশ্মিগুলো গেল, এই যে রশ্মিগুলো ধরো গেল, যাওয়ার ফলে কী হচ্ছে, এটা কিন্তু পার্টিকুলারই আমরা ক্লাস 10এও হয়তো পড়ছি যে এখানে গিয়ে একটা বিন্দুতে গিয়ে কিন্তু তারা মিলিত হচ্ছে। বুঝতে পারলে তো? এটাকে যদি আমি ধরো সাপোজ ও ধরি, এটাকে ধরি এফ ধরি, তাহলে এই ও এফটা কিন্তু আমরা বলবো এর মুখ্য ফোকাস বা ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। মনে থাকবে তো? এই হচ্ছে পার্টটা গেল। এই হচ্ছে সিম্পল একটা কনসেপ্টের ছবি, এটা আমাদের জানতে হবে। এরপরে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক উত্তল লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে এটা কী হচ্ছে, দেখো আমরা একটা আর এর রিলেশন আনবো, এফ এর রিলেশন আনবো, এবং এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বলতে পারি যে এই যে ইউ বলো, ভি বলো, তারপরে 1/f বলো, এই যে সম্পর্কগুলো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের আকারে। তো আমরা খুব সুন্দর করে আগে ছবিটা বুঝবো, ছবিটা না বুঝলে কিন্তু এর পরের যে সম্পর্কটা আছে 1/v, 1/u, ওগুলো কিন্তু বুঝতে পারবো না। ওকে, এটা ইম্পর্টেন্ট তেমন না, কিন্তু এর পরের পার্টে কিন্তু আমাদের কাজে লাগবে। একটা উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে কী হয়, চলো আমরা প্রথমত একটা লেন্স ড্র করি। এটা লেন্স ড্র করলাম, এই ধরো এটা রেখে টানলাম। এইবার পি বলে একটা বিন্দু আছে, তো পি বিন্দু থেকে কি হচ্ছে, একটা আলো রশ্মি যাচ্ছে, এই যে লেন্সটা আছে, লেন্সে কী হচ্ছে, যাচ্ছে, লেন্সে যাওয়ার পর সেটা প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে কী করছে, ধরো এরকমভাবে সেটা বেরিয়ে যাচ্ছে। ওকে, যে বেরিয়ে যাচ্ছে, এই যে বেরিয়ে যাওয়ার রশ্মি, সেটা আমি নাম দিলাম হচ্ছে আর। অর্থাৎ এক্ষেত্রে দেখো এই যে রশ্মিটা যাচ্ছে, এই লেন্সে কী করছে, ধাক্কা খাচ্ছে, অর্থাৎ ধাক্কা খেয়ে লেন্সে কী হচ্ছে, লেন্স থেকে প্রতিফলিত হয়ে কী করছে, সেটা বেরিয়ে যাচ্ছে এবং আর বিন্দুতে যাচ্ছে। কনসেপ্ট বুঝতে পারলে? তো এইভাবে যদি চিন্তা করো, যদি এটা সি ধরি, এটা ও, এটা জানো সি এবং ও, তো এই দেখো সিও যে অক্ষটা রয়েছে, সেই সি অক্ষর একটা বিন্দু, সেটা হচ্ছে এফে গিয়ে কিন্তু সে টাচ করলো। অর্থাৎ এই যে রশ্মি পি বিন্দু থেকে বেরোলো, সেটা কি হচ্ছে, এই লেন্সে গেল, লেন্সের থেকে প্রতিফলিত হয়ে কী করছে, আর আকারে বেরিয়ে যাচ্ছে, এবং কি দেখো সিও যে রেখাটা রয়েছে, সেই সিও রেখার এফ বিন্দুতে কিন্তু টাচ করছে। এবার এই যে ও এফটা আমরা কি জানি, এর আগে বলেছিলাম যে ফোকাস দৈর্ঘ্য বা মুখ্য ফোকাস বা ফোকাল লেন্থ আমরা বলেছিলাম। বুঝতে পারলে তো? এইবার এটার একটা নাম দিতে পারি এম, এটার একটা নাম দিতে পারি M1 বা M ড্যাশ, একটা দিলেই হলো, M1 দিলাম বা M ড্যাশ দিলাম। এটা হচ্ছে একটা লেন্স, বা একটা আমরা বলতে পারি যে এক্ষেত্রে উত্তল হতে পারে, অবতল হতে পারে। তো এক্ষেত্রে তো আমাদের দাঁড়াচ্ছে অবতলের ক্ষেত্রে এটা হচ্ছে। বুঝলে তো? এই পয়েন্টটা কিন্তু আমরা পাচ্ছি। ওকে, এইবার একটা পয়েন্ট আমি এখানে কনসিডার করতে পারি, এই যে যেখানে যত ছেদ করছে, এই ছেদ বিন্দুটাকে আমি ধরে নিলাম হচ্ছে কিউ বিন্দু। আর একটা পয়েন্ট আমি চিন্তা করলাম, এটা তো ও বলেই দিলাম, আর এগুলো তো ডিফাইন হয়ে গেল। আচ্ছা,
এটা কমপ্লিট হয়ে গেল ছবি। আর একটা ছবি আমরা চিন্তা করতে, আচ্ছা দেখো সি এবং ও, আমি তার জন্য ভাবছিলাম কোনো একটা জিনিস মিসিং হয়ে যাচ্ছে। এটা কি বলতো, সি এবং কিউ এর সাথে একটা সম্পর্ক এইভাবে আমি টাচ করে দিলাম যে সি এবং কিউ একটা রেখা, অর্থাৎ সি এবং কিউকে আমরা যুক্ত করে দিলাম। ওকে, একটু ক্রিটিক্যাল, চলো শান্ত মাথায় আমরা ধীরে ধীরে বুঝবো, খুব ধীরে ধীরে আমি পড়বো এবার, হ্যাঁ, কারণ টপিকটা এরকম। এরপরে আর একটা লেন্স আমি এরকম ড্র করলাম, ওকে, উত্তর লেন্সের ক্ষেত্রে এই একটা রেখা চলে গেল, কনসেপ্টে কোনো প্রবলেম নাই। তারপর দেখো এখানে একটা যে বিন্দু আছে সেটা ও ধরলাম, একটা রশ্মি এখানে যাচ্ছে, সেই রশ্মিটার নাম কি, রশ্মিটার নাম দিলাম হচ্ছে পি। দেখো যাচ্ছে, যাওয়ার পরে কি হয়, এটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, এইভাবে ধরো বেরিয়ে গেল। ওকে, বেরিয়ে যাচ্ছে কি বলো তো, একটা নাম দিয়েছিলাম আমরা একটু আগে আর, তো এটার নাম এখানেও আর হবে। তো এটা হচ্ছে সেই বিন্দুটা, নাম দিলাম কি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে M1 দিলাম, হয়ে গেল আমাদের। আচ্ছা এরপরে কি হবে, ধরো আমাদের তো এই ক্ষেত্রে একটা বিন্দু আনতে হবে, সেই বিন্দুটার নাম কি, আমাদের এফ বিন্দু আনতে হবে, সি বিন্দু আনতে হবে। তো এই বিন্দুটার যদি আমি এফ ধরি, তাহলে পরে এখান থেকে এটার ধরো টাচ করে দিলাম আমি এফ, হ্যাঁ, এটা হচ্ছে এফ বিন্দু। একই রকমভাবে আমাদের সি বিন্দু আনতে হবে, এক্ষেত্রে তো সি হয়ে গেল, এক্ষেত্রে তো সি হয়ে গেল। তো এই ক্ষেত্রে সি আনার জন্য আমরা কী করবো, এই ক্ষেত্রে আর একটা আমি একটা কাল্পনিক একটা রেখা ড্র করে নিলাম, ধরো এইভাবে, এটা হচ্ছে এন, হয়ে গেল এন। এবার এই যে কিউএন যে রেখাটা আছে, সেই কিউএন রেখাটাকে আমরা এবার একটু বড় করব। দেখো বড় করলে কিন্তু এখানে ছেদ করছে, এই ছেদ বিন্দুটাই হচ্ছে সি। তাহলে আমাদের উত্তল অবতল লেন্সের ক্ষেত্রে দেখলাম যে আলোক রশ্মিগুলো যাচ্ছে এবং কিভাবে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। এইবার যদি তুমি চিন্তা করো এই যে দর্পণের ক্ষেত্রে, এই ক্ষেত্রে উন্মেষ যেটা হয় দর্পণে, সেই উন্মেষটা কিন্তু খুবই ছোট। যদি আমি ধরে নিই, সাপোজ আমরা ধরে নিলাম যে উন্মেষটা খুবই ছোট, তো সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে। তো দেখো এই যে কিউ বিন্দুটা রয়েছে আর ও বিন্দুটা রয়েছে, উন্মেষ যখন ছোট বলবে তখন মনে করতে হবে কি বলতো, এই কিউ বিন্দুটা এবং ও বিন্দুটা খুব কাছে। উন্মেষের মানে কি, যখন উন্মেষটা খুবই ছোট হবে তখন আমরা ফোকাস করব যে এই যে কিউ এবং ও খুবই কাছে, অর্থাৎ কিউটা মনে করো ওর কাছাকাছি, একদম এত ছোট, মনে করো 0.0000 সামথিং। বুঝলে তো, এই টপিকটা ক্লিয়ার করো ব্রেনের মধ্যে। যখন উন্মেষটা আমরা ছোট বলবো তখন এই দুটো বিন্দুকে প্রায় কাছাকাছি আমরা লিখে নেব, বুঝলো তো। যখন আমরা কাছাকাছি লিখে নেব তখন অবভিয়াসলি আমরা বলতে পারি যে এই যে দেখো এই বিন্দুটা যদি কনভার্ট হয়ে এখানে চলে আসে, অর্থাৎ একদম কাছে চলে আসে, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এই যে দূরত্বটা আছে, অর্থাৎ ওয়েভ যে দূরত্বটা আছে, সেই ওয়েভ দূরত্বটাকে এখানে লিখে দেখো, এই যে ওয়েভ যে দূরত্বটা আছে যদি এটা খুবই কাছাকাছি এখানে চলে আসে, বা এই বিন্দুটা যদি খুবই কাছাকাছি এখানে চলে আসে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা ও এবং ওয়েভ অর্থাৎ ওর থেকে এফের যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কী হবে, এক্ষেত্রে চিন্তা করে দেখো আর একটা ডিস্টেন্স আমরা পাবো। সেই দূরত্বটা কী বলতো, ও এবং এফ, ও এবং এই ওর থেকে এফের যে দূরত্বটা সেটা হচ্ছে কিউ এবং এফের সাথে কী হবে, সমান হবে। অর্থাৎ কিউ এবং এফের সাথে সমান হবে কখন, যখন আমরা চিন্তা করব যে উন্মেষটা খুবই ছোট, এবং সেই ক্ষেত্রে কন্ডিশনটা অবশ্যই কী বলবো, কিউ এবং ও কিন্তু আলটিমেটলি একটা পয়েন্টের কাছাকাছি আমি ধরলাম যে একটা পয়েন্টের দিকে লাস্ট করছে। যদি একটা পয়েন্টের দিকে লাস্ট করবে কখন, আবার বলছে এই টপিকটা বারবার কেন বলতেছি বলো তো, কারণ এই টপিকে সবথেকে বেশি কনফিউশন থাকে। উন্মেষ যদি ছোট হয় তাহলে কিউ এবং ও কী হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, অর্থাৎ ও এবং কিউ এর মধ্যে তেমন ডিফারেন্স থাকবে না। যদি ডিফারেন্স যদি না থাকে তাহলে বিন্দু দূরত্ব একই হয়ে গেল, তাহলে ওর থেকে এফের যে দূরত্বটা হবে এবং কিউ এর থেকে এফের দূরত্বটাও সেম হবে। কীরকম টাইপের দেখো, এক্ষেত্রে আমি ধরলাম যে ওয়েভটা হচ্ছে কি বলতো, ধরো সাপোজ 9.1 এরকম আছে, হ্যাঁ, আর ও কিউ যেটা আছে, ধরো ও কিউ যেটা আছে সেটা দূরত্ব সাপোজ আমি ধরলাম যে 9.100001। তো এটা তো খুবই ছোট্ট একটা সংখ্যা না, দুটোর মধ্যে ডিফারেন্সটা খুবই কম। এই টাইপের কিন্তু বলা হচ্ছে যে যখন খুবই ছোটো ধরবো, অর্থাৎ উন্মেষটা যখন খুব ছোটো হবে তখন কিন্তু ও এবং কি একটা পয়েন্টের দিকে লার্জ করছে, এবং লার্জ করলে আমরা বলতে পারি যে ও এফ ইকুয়ালস টু কিউ এফ। এখান থেকে এবার আমরা আসছি মেইন সিদ্ধান্ততে। চিন্তা করো এই যে আমরা টপিকটা ধরলাম, অর্থাৎ এক্ষেত্রে ও এফ সমান সমান আমরা ধরতে পারি, ও এফ সমান সমান আমরা কী ধরতে পারি, দেখো ও এফ ইকুয়ালস টু আমরা ধরবো হচ্ছে এফ সি। এবার কথা হচ্ছে সিটা কোথায়, লক্ষ্য করো উন্মেষ ছোট, আমরা আরেকটা কনসিডার করে নিলাম যে ও এফ ইকুয়ালস টু এফ সি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ও এফ ইকুয়ালস টু বলবো হচ্ছে কি বলতো হাফ অফ ও সি, কারণ এটা তো মিডিল পয়েন্ট, ও এবং সি এর মিডিল পয়েন্টটি কিন্তু আমরা ধরলাম যে এটাও ঠিক কাছাকাছি কোনো একটা জায়গা রয়েছে। তো দেখো এই ক্ষেত্রে চিন্তা করে নিলাম, দেখো এই যে পার্ট এখান থেকে এই দূরত্ব এবং এখান থেকে এই দূরত্ব, খুব সাবধানে বোঝো টপিকটা, কনফিউশন যেন না হয়। ওর থেকে এফ পর্যন্ত এই দূরত্ব এবং তার থেকে এই দূরত্বটাও, তাহলে দুটো কোয়াড্রেন্ট অর্থাৎ দুটো পার্ট হচ্ছে, তাই না, তাহলে হাফ অফ, এর জন্য হাফটা এলো, অর্থাৎ হাফ অফ ও সি কিন্তু আমাদের এখানে হয়ে গেল।
বুঝলাম হাফ অফ ওসি কীভাবে এলো। এবার দর্পণের যদি বলে যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বটা আমরা জানি কি, এই ও এফটা কিন্তু আমরা জানি যে ফোকাস দূরত্ব, এটা কিন্তু ফোকাস দূরত্ব। হ্যাঁ, ফোকাস দূরত্ব এটা ধরলাম আমরা। আচ্ছা, একই রকমভাবে বা এফ আমরা ধরতে পারি ফোকাস দূরত্ব। আর দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ রয়েছে সেটা কিন্তু আমরা জানি বক্রতা ব্যাসার্ধ কী হয়, এই যে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট, এটা কিন্তু বক্রতা ব্যাসার্ধ হচ্ছে, বুঝলো তো। এটা কিন্তু বক্রতা ব্যাসার্ধ কোনটা, ওর থেকে সি পর্যন্ত। অর্থাৎ আমি এমনি নর্মালি লিখি যে বক্রতা ব্যাসার্ধ, সেটা কি, সেটা ধরলাম আমরা হচ্ছে ওসি, যেটা হচ্ছে আলটিমেটলি আমরা আর দ্বারা ডিফাইন করছি। এই যে দুটো পয়েন্ট আমরা ধরে নিলাম। এবার এই যে ফোকাস দূরত্বটাকে এটা নর্মালি সাধারণত এফ দ্বারা ডিনোট করা হয়, এবং এফ আর ইউ ভি এদের কিন্তু আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করবো এরপরে, এই চ্যাপ্টারে হয়তো আছে। দেখো এরপরে কি আছে, দেখো ওয়েভ যে পার্ট আছে, ওয়েভের জায়গায় আমরা কি লিখবো, এফ লিখবো, তাহলে এফ ইকুয়ালস টু হাফ অফ লিখবো। আর এই যে ওসি মানে কি, ওসি মানে হচ্ছে আর, তাহলে হাফ অফ আর হবে, অর্থাৎ এফ ইকুয়ালস টু পাচ্ছি কীরকম আমরা, হাফ অফ আর পাচ্ছি। এবার গল্পটা হচ্ছে যে ক্ষেত্রে কখন এটা সম্ভব হবে, যখন উন্মেষটা খুব ছোট হবে। দেখো আবার সেই একই গল্প করছি যে ও এবং সিটা পাশাপাশি ধরে নিলাম যে তাদের মধ্যে ডিফারেন্সটা খুব বেশি নেই, তাদের অবস্থান প্রায় পাশাপাশি। অর্থাৎ এক্ষেত্রে উন্মেষটা যদি খুবই ছোট উন্মেষ হয়, অর্থাৎ উন্মেষটা যদি খুবই ক্ষুদ্রতর বা ভেরি 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 স্মলার হয়, তাহলে অবতল দর্পণের ফোকাস দূরত্ব কী হবে, সেই অবতল দর্পণের ফোকাস যে রয়েছে, ফোকাস দূরত্ব, সেটা কিন্তু বক্রতা ব্যাসার্ধের কী হচ্ছে, অর্ধেক হচ্ছে। এই যে তার কিন্তু প্রমাণটা কিন্তু আমরা এখানে করলাম, জাস্ট কনসেপ্টটা কাজে লাগাও, আর ভাষাটা তুমি পরীক্ষার হলে দিতেই পারবা। ওকে, এরপরে দেখো আরও কিছু টপিক রয়েছে, যেরকম উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বলি, সেই উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারি যে এই যে বিষয়টা আছে এফ ইকুয়ালস টু হাফ অফ আর। আচ্ছা, এই টপিকের উপর কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল, তো প্রশ্নটা দেখো আমি সাজেশনে দিয়েছিলাম, আমার এখনও মনে আছে। সেই প্রশ্নটা হচ্ছে একটা উত্তল দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটা সম্ভবত 2010 কি 2013-তে সম্ভবত আসছিল, তোমরা অবশ্যই দেখবে যে 2013 বা ইসের দিকে এসেছিল কোশ্চেনটা। কীরকম, উত্তল দর্পণ কী ছিল সম্পর্কটা, উত্তল দর্পণের কী বলছিল যে ফোকাস দূরত্ব এবং বলছে তার বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে আমাদের কিন্তু এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। ছবি আঁকবা, কিছু ভাষা দিয়ে দেবা। হ্যাঁ, এখানে আমি অনেক কিছু বললাম না, যেরকম এখানে কোন চিন্তা করা যাবে, পি আর পি কিউ এবং আর দিয়ে আমরা কোন চিন্তা করতে পারি, এফ ও দিয়ে কোন চিন্তা করতে পারি। তো মেন কনসেপ্ট তো আমাদের এটা, আর বাকি ভাষা হয়ে যায় পরীক্ষার হলে। তাহলে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম, কি বলতো, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, এটা কিন্তু সেই সম্পর্কটা। এবার চলে আসছি নেক্সট যে টপিক রয়েছে, দেখো আমরা পড়ব। এবার দেখো এই যে গোলীয় দর্পণ রয়েছে, সেই গোলীয় দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্বগুলো গঠিত হচ্ছে, সেই প্রতিবিম্বগুলো কী হতে পারে, সদ্বিম্ব বা অসদ্বিম্ব। তো এই সদ্বিম্ব বা অসদ্বিম্বর কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক কিন্তু আমাদের জানতে হয়। তো সদ্বিম্বের ক্ষেত্রে কী হয়, দর্পণের যে পাশে বস্তু থাকে সেই পাশেই কিন্তু সদ্বিম্ব গঠিত হবে। দর্পণের অর্থাৎ যে পাশে বস্তু থাকবে, যে পাশে পদার্থটা অর্থাৎ যে বস্তুটা রয়েছে সেটা কিন্তু সেই পাশেই তার কিন্তু প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ওকে, আর এই ক্ষেত্রে সদ্বিম্ব কিন্তু কী হয়, অবশিষ্ট একটা আকার নেবে, অর্থাৎ অবশস্য হবে। অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু এটা ঘটছে। ওকে, আচ্ছা, এবার অসদ্বিম্বের বৈশিষ্ট্য যদি বলি, যে দর্পণের যে পাশে বস্তু আমরা রাখছি ঠিক তার বিপরীত দিকে কিন্তু প্রতিবিম্বটা, তার বিপরীত দিকে কিন্তু আলটিমেটলি সেই যে অসদ্বিম্বটা সেটা কিন্তু গঠিত হবে। তার মানে অসদ্বিম্বের ক্ষেত্রে কী হচ্ছে, দর্পণের যে পাশে আমরা বস্তু রাখছি তার বিপরীত দিকে কিন্তু আলটিমেটলি কিন্তু অসদ্বিম্ব গঠিত হচ্ছে। ওকে, এবার কী বলবো যে অসদ্বিম্বের ক্ষেত্রে, এক্ষেত্রে আগেরটা আমরা কী বলেছিলাম যে সদ্বিম্বের ক্ষেত্রে কী হচ্ছে, অবশিষ্ট হচ্ছে, আর অসদ্বিম্বের ক্ষেত্রে কী হচ্ছে, এটা সমশিষ্য হচ্ছে। মনে থাকবে তো, এটা একটা হচ্ছে সমশিষ্য হবে, কোনটার ক্ষেত্রে সমশিষ্য হচ্ছে, যেটা হচ্ছে অসদ্বিম্ব, অসদ্বিম্বের ক্ষেত্রে হচ্ছে কি সমশিষ্য হচ্ছে। আর সদ্বিম্বের ক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে অবশিষ্য বলে একটা পার্ট বলেছে, অর্থাৎ অবশিষ্য হচ্ছে এই ক্ষেত্রে। হ্যাঁ, আর প্রতিবিম্ব যেটা বললাম যে এটার ক্ষেত্রে কী হচ্ছে, প্রতিবিম্ব একই দিকে থাকছে, যেখানে বস্তু থাকবে সেখানেই গঠিত হবে। আর এর ক্ষেত্রে হচ্ছে বিপরীত দিকে, অর্থাৎ বিপরীত দিকে, আমি জাস্ট মাইনাস আকারে লিখলাম যে বিপরীত দিকে গঠিত হচ্ছে। এইটা হলো বিষয়। এবার এর উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, যেরকম ধরো দর্পণের প্রকৃতি। তো দর্পণের প্রকৃতিটা কী হবে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউ বলে একটা বিষয় আমরা ধরবো, সেটা হচ্ছে বস্তু দূরত্ব। তো বস্তু দূরত্ব আমরা ধরলাম যে বস্তু দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে ইউ ধরলাম সাপোজ। আর প্রতিবিম্ব যেটা দূরত্ব রয়েছে, প্রতিবিম্ব অর্থাৎ যেটা ইমেজ তৈরি হচ্ছে সেই প্রতিবিম্ব দূরত্বটা, প্রতিবিম্ব দূরত্ব। এই কনসেপ্টগুলো একটু লাগবে, এখন মনে হচ্ছে না খুব ক্রিটিক্যাল, কিন্তু ক্রিটিক্যাল কিছুই নাই, পড়তে পড়তে ইজি হয়ে যাবে তখন। হ্যাঁ, লাইটটা একটু বোরিং পার্ট, কিন্তু বোরিং আমি রাখবো না, ইজি করব। তো বস্তু দূরত্বটা ইউ এবং প্রতিবিম্ব দূরত্বটা হচ্ছে ভি।
আর আরেকটা বিষয় আমাদের থেকে যায় সেটা হচ্ছে কি বলতো ফোকাস দূরত্বটা। তো লিখলাম আমরা ফোকাস দূরত্ব, সেটা হচ্ছে কি আলটিমেটলি আমরা এটাকে লিখলাম হচ্ছে এফ। আর বক্রতা ব্যাসার্ধ যেটা আছে আমি একটু আগে বললাম না এটার মধ্যে সম্পর্ক রয়েছে, বক্রতা ব্যাসার্ধ এটার মান হচ্ছে আর। যদি এই যে চারটে যে আমরা আঁকলাম এই চারটের মধ্যে একটা সুন্দর একটা রিলেশন আমরা আঁকতে পারি। কীরকম? যদি দর্পণের প্রকৃতি যদি সৎ হয়, অর্থাৎ ইউটা যদি কোনো কারণে সৎ হয়, অর্থাৎ ইউ প্রকৃতি, হ্যাঁ ইউ যদি সৎ হয় তাহলে আমাদের কি গঠন হবে এই ক্ষেত্রে? ইউ সৎ হওয়ার মানে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যে ভিটা আছে সেই ভিটা কিন্তু আমাদের সৎও হতে পারে কিংবা অসৎও কিন্তু হতে পারে। ওকে, সৎও হতে পারে অসৎও হতে পারে। আর এই ক্ষেত্রে আমরা যদি বলি যে বস্তুর যে প্রতিবিম্বের উচ্চতা যদি বলি সেটা সৎ এবং অসৎ দুটোই হতে পারে। অবতল দর্পণের ক্ষেত্রে সেরকম কিছু বলবো না। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা বলবো যে সৎবিম্ব গঠন অনেক সময় করতেও পারে নাও করতে পারে। তো ম্যাক্সিমামটা আমরা বলবো যে উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সৎবিম্ব গঠন করছে না। বুঝতে পারলে? তো এই ইউভি এর সম্পর্কটা একটা রয়েছে, তো এটা তেমন ইম্পর্টেন্ট না, বাস আমরা হালকা একটু এটা সম্পর্কে আলোচনা করে দিলাম। কারণ এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। এক্ষেত্রে যদি আমরা অবতল চিন্তা করি, অবতল দর্পণের ক্ষেত্রে এই যে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে 1/f = 1/v বা 1/u + 1/v। এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় তোমাদের সেমিস্টারে দেয়, তো এটার প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের করে রাখতে হবে। এবার নর্মাল চলো আমরা ছবিটা বুঝি। দেখো ছবিটা বুঝলে কিন্তু টোটাল প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে। এই যদি আমরা একটা ছবি ড্র করি, এই লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, এই রশ্মিটা এখানে যাচ্ছে, এটা হচ্ছে পি বিন্দু। দেখো পি রশ্মি এই যে যাচ্ছে এখানে, যাওয়ার পরে এখান থেকে রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে কী করছে আলটিমেটলি দেখো এইভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেল। এটা আমরা নাম দিতে পারি আর রশ্মি রয়েছে, অর্থাৎ আর আকারে বেরিয়ে যাচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে একটা পয়েন্ট আমরা চিন্তা করব যে এই যে দেখো এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, আর এই যে পার্ট রয়েছে এটা হচ্ছে ও বিন্দু। বুঝতে পারছো তো? আচ্ছা, এই যে কিউ এবং ও যে রয়েছে তার একটা পয়েন্ট সেটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টেই কিন্তু আলটিমেটলি এই যে দেখো এই যে রেখাটা আছে, এই যে আমি এটা আর ধরলাম, এই রেখাটা কিন্তু ছেদ করে যাচ্ছে, এই রেখাটাকে আমরা এফ ধরে নেব। বুঝলে তো? সবাই খাতার মধ্যে নোটটা করো, ছবিটা করো। মেনলি ছবিটা যদি না বুঝো তাহলে কিন্তু এই প্রমাণটা ভালো লাগবে না, আর পরীক্ষায় কিন্তু ছবিটা দিয়ে আসবা। বুঝলা? তো খাতায় টোকো সবাই। তো এই ক্ষেত্রে একটা পয়েন্ট আমি সি চিন্তা করব, আর এখানে একটা পয়েন্ট আমি চিন্তা করব পি, ছোটো হাতের পি ধরে নেবো, কী বলবো ছোটো হাতের কিউ ধরে নেবো এই ক্ষেত্রে। আর এখান থেকে যেই বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে পি। তো এই ডিস্টেন্সটা আমাদের ফ্যাক্টর করবে, কোথায় কোথায় ভ্যারি করবে, কোথায় ফ্যাক্টর করবে আমি তোমাদের বুঝিয়ে দেবো না। আর অবশ্যই মিররের একটা নাম দিয়ে দিই, এম এবং এম ড্যাশ বলে একটা মিররের নাম দিয়ে দিলাম, এম বা M1 বলে একটা মিররের নাম দিয়ে দিলাম। ওকে, আচ্ছা বুঝলে তো? ছবিটা করো, আমি সাইডে যাচ্ছি, ছবিটা দেখো ধীরে ধীরে, এই ছবিটা ধীরে 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 করতে হবে আমাদের। আচ্ছা, এখান থেকে এর একটা ডিস্টেন্স আমরা বের করে নেবো, এটা হচ্ছে বি। আমি পয়েন্ট টু পয়েন্ট বোঝাবো, চাপ নেই। ওকে, একটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি, করলে আচ্ছা এখানে আমি একটা নাম দেবো, এই নামটা একটা নাম দিয়ে দিলাম ধরো এ। হলো ছবি ড্র করা, সবার খাতার মধ্যে তাদের ছবি ড্র করে নাও। তাহলে আমরা প্রমাণে যাব। প্রমাণটা মেন, কিন্তু ছবি তো আছেই, আমাদের মেন হচ্ছে প্রমাণটা খেয়াল করতে হবে। সবাই খাতা লিখছো? ওকে, এবার চলো আমরা যাচ্ছি। যে দেখো এক্ষেত্রে বস্তু দূরত্ব যেটা রয়েছে সেই বস্তু দূরত্বটা হচ্ছে ও কিউ। আমরা ধরে নিলাম যে এখানে লিখি বস্তু দূরত্ব যেটা হচ্ছে আলটিমেটলি আমরা বস্তু দূরত্বটা দেখো ও কিউ যেটা রয়েছে এই টোটালটা, এখান থেকে এই যে ডিস্টেন্সটা রয়েছে বস্তু দূরত্ব ও কিউ, তো কিউ আমরা লিখে নিলাম। দেখো বস্তু দূরত্ব, বুঝতে পারলো কি? তো এই বস্তু দূরত্বটা হচ্ছে ও কিউ। আলটিমেটলি এই বস্তু দূরত্বটাকে আমরা কী লিখি? ইউ দ্বারা লিখি। তবে এই ক্ষেত্রে কিন্তু দেখো সেম না, উত্তল লেন্সের ক্ষেত্রে, এই অবতল লেন্সের ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাচ্ছে, মনে রাখবা মাইনাস হচ্ছে এই ক্ষেত্রে। হ্যাঁ, আর প্রতিবিম্ব দূরত্ব যেটা রয়েছে, প্রতিবিম্ব দূরত্ব আমি খুব ধীরে ধীরে বোঝাবো, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধীরে ধীরে বোঝাবো, কারো কনফিউশন হলে অবশ্যই হাত তুলবে, বলবে, আবার রিপিটেশন করবো। তো এই ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব যেটা রয়েছে সেই প্রতিবিম্ব দূরত্বটা কী হয়, আমরা এখানে বলো প্রতিবিম্ব দূরত্বটা কী হবে বলো? এই দেখো এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের থেকে, অর্থাৎ কিউ এর থেকে ও যেটা রয়েছে, এই যে কিউ এর থেকে ও, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাই কিন্তু প্রতিবিম্ব দূরত্বটা হবে, অর্থাৎ ও কিউ আমরা বলতে পারি এই ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব। আর এই প্রতিবিম্ব দূরত্ব আমরা কী দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। লিখে ভালো, ধীরে ধীরে বোঝাবো, কোনো চাপ নাই, দরকার পড়লে সারাদিন ধরে বোঝাবো।
ওকে, আচ্ছা ফোকাস দূরত্বটাকে আমরা কি লিখি? ফোকাস দূরত্বের ক্ষেত্রে কী হবে? ওএফটা হচ্ছে ফোকাস দূরত্ব, তো লিখবো ফোকাস দূরত্ব, এটা হচ্ছে কি বলতো? ওএফ। এই ওএফটা কী হবে দেখো? -f হয়ে যাবে এই ক্ষেত্রে, কারণ এটা অবতল দর্পণ, লিখলাম। আচ্ছা, আরেকটা রিলেশন আমরা পাবো, সেটা হচ্ছে কি দেখো ওসি। আমরা এর আগে বলছিলাম যে ওসিটা কি হয়, যে টোটালটা তার হাফ অফ লেন্থের একটা ব্যাপার হয়ে যায়। ওই যে F = হাফ অফ আর বলে কিছু একটা পার্ট করেছিলাম, মনে পড়ছে? তো ওই পার্টটাই কিন্তু আমরা এই ক্ষেত্রে কাজে লাগাবো। তো আমাদের এই ক্ষেত্রে দেখো ওসি যে পার্টটা রয়েছে, সেই ওসি মানে হচ্ছে কি -r। আচ্ছা দেখো এই যে -r যেটা লিখলাম, এটাই কিন্তু আমরা যদি লিখি, আমরা একটা সম্পর্ক জানি যে F = হাফ অফ আর, তাহলে হাফ অফ আর, তাহলে r = কি থাকছে আমাদের? এটা লাগবে কাজে 2f। আমরা একটু আগে কিন্তু এটা বুঝেও আসলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কীরকম? আর -r, তাহলে -r এর জায়গায় আমরা লিখতে পারি কীরকম? -2f। এই যে আমাদের সম্পর্ক, কোনটার কি রিলেশন, সেই ছবির থেকে কিন্তু আমরা টোটালটা এখানে অ্যাবজর্ব করলাম। এই কারণে ছবিটা আমাদের আঁকতে হবে, বুঝতে পারলে তো? ছবিটা না আঁকলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কীভাবে এটা আসছে। এবার আমরা ডাইরেক্ট সম্পর্ক প্রতিষ্ঠার মধ্যে যাব। তো সবাই টুকে ফেলো। টোকা হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি প্রমাণ শেষ হয়ে যাবে, কারণ প্রমাণের মধ্যে তেমন কিছু নেই। আমি উপরের পার্টটা একটু মুছছি, কারণ লেখা না হলে হাত তুলবে। ওকে, ও কমপ্লিট হয়ে গেছে? ঠিক আছে, চলো তাতে নামিয়ে দেই। তো আমাদের মেন ফর্মুলা যেটা আসবে দেখো, সিকিউ যে পার্টটা আসবে, সিকিউ ছবিতে দেখো, আমি এখানে প্রমাণ দেখছি, আমি এখানে দেখো সিকিউ এই যে ডিস্টেন্সটা, সিকিউ ইকুয়ালস আমরা বলতে পারি কীরকম? এই সিকিউ ইকুয়ালস বলতে পারি যে টোটাল যে লেন্থ আছে দেখো, ও থেকে কিউ, এই যে ও থেকে কিউ, এই টোটাল ডিস্টেন্স, অর্থাৎ ও কিউ লিখবো, ও কিউ থেকে মাইনাস করবো কোন পার্টটা দেখো, এই যে দেখো সিও, দেখো এই টোটাল পার্টটা আছে ও কিউ, এই টোটাল পার্টের থেকে যদি সিওটা বাদ দিই, তবে কিন্তু আমাদের কিউসি পড়ে থাকছে বা সিকিউ পড়ে থাকছে। তাহলে আমরা এখানে বিয়োগ করবো কি? -co বিয়োগ করলাম। কোনো কনফিউশন নাই? বাহ, খুব ভালো। এরপরে দেখো আমরা এই যে পার্টটা রয়েছে, এই যে ও কিউ এর একটা মান এখানে দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো সিওর একটা মান দেওয়া আছে। সিও বা ওসি একই ব্যাপার গেল। তাহলে এখানে মানটা বসালে আমাদের কি আসছে? তো ওসি মানে কি? ওসি ও কিউ, দেখো খেয়াল করার আগে নিজে দেখো, তারপরে আমি বুঝাবো। ওকে, বুঝতে পারছো? তাহলে কি বললাম? -u হবে, তাই তো? তাহলে এখানে হচ্ছে -u, কারণ ও কিউ মানে কি হবে? ও কিউ মানে -u। ঠিক আছে, খুব ভালো বললে। তারপর সিও, আচ্ছা সিওটা কোনটা হবে বলো? এটা হবে কি বলো তো? এটা তুমি -rও চিন্তা করতে পারো, বা তুমি এখানে 2fও চিন্তা করতে পারো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা 2f চিন্তা করি, তাহলে কি হবে? -2f হবে। তাহলে আলটিমেটলি এটার ফর্মেশন কি হচ্ছে? u + 2f হয়ে গেল। এই একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে সিকিউ সম্পর্ক এটা বেরোলো। এবার নেক্সট কি বলো তো? সি ছোটো হাতের কিউ যেটা আছে সেটা বের করতে লাগবে। এই তো আলোতে এটাই তো মেন ফর্মুলা। এরপর বেস করে অন্যান্য ফর্মুলাগুলো আসবে। অবতল উত্তল দর্পণটা সেম, খালি মাইনাসের ব্যাপারটা আমি বলে দেবো, বাস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি বলি যে সিকিউ যেটা আছে, সিকিউটা কী হবে? দেখো এই ক্ষেত্রে ওসি - ও কিউ, দেখো ওসি - ও কিউ, দেখো ওসি - ও কিউ ব্যাপারটা আসবে। তাহলে লিখবো ওসি - ও কিউ। দেখো ছবি বিলাই দাও, এই যে ও সি কোথায় আছে? এটা হচ্ছে সি, বাস তার থেকে আমরা বিয়োগ করবো কি? ও কিউটা বিয়োগ করলাম, তাহলে আমাদের সিকিউ চলে আসছে। এইবার এই যে মানটা আছে, সেই মানটা বসিয়ে দাও। দেখো ও সি বলতে কি দাঁড়াচ্ছে? -2f, রাইট? আর ও কিউ মানে কি? ও কিউ আমাদের এখানে কী হয়েছে? ভি। তাহলে আমরা এখানে লিখে দেবো কি? আমরা ভি লিখে দেবো। ওকে, যেহেতু মাইনাস আছে, তো আমাদের এই ক্ষেত্রে ভিটা লিখে দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই ভিটা আমাদের এখানে কিন্তু মাইনাস লিখতে হতো, কারণ মাইনাস না লিখলে এটা আসবে না। তো মাইনাস লিখবো ভি, তাহলে এটা কি হয়ে যাবে? -2f প্লাস হয়ে যাচ্ছে ভি। এই একটা সম্পর্ক আমাদের চলে এলো, দুটো সম্পর্ক চলে এলো। শেষের দিকে থিওরাম এটা হয়ে গেল। তো এইবার আরেকটা আমরা পাবো, সেটা হচ্ছে এফ কিউ বলে একটা পার্ট পাচ্ছি। তো এফ কিউ বলে একটা যে পাচ্ছি, সেটা কী হবে? এফ কিউ ইকুয়ালস টু, দেখো এফ কিউ কোনটা? এফ দেখো, আর তার সঙ্গে সঙ্গে কিউ, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা আছে, অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্স যেটা আছে, এটাকে আমাদের লিখতে হবে ম্যাথমেটিক্যাল রূপ দিয়ে। তো আমরা এটা ও কিউ চিন্তা করতে পারি, দেখো ও এবং কিউ চিন্তা করতে পারি, এবং তার থেকে দেখো ও এফ চিন্তা করতে পারি। ভালো করে লক্ষ্য করো, দেখো ওই যে এই পার্টটা দেখো, টোটালটা দেখো কি আসছে? এই যে এফ কিউ যেটা আছে সেটা কি? ও কিউ, এবং তার থেকে ও এফটা যদি বিয়োগ করি, তবেই কিন্তু আমাদের এটা চলে আসছে। অর্থাৎ বলবো হচ্ছে ও কিউ মাইনাস, কি বললাম? ছবিটা দেখো ভালো করে, কি আসবে? কি বললাম? ও এফ আসবে। এবার ও কিউর মান কি আছে এখানে লক্ষ্য করো, ও কিউ আছে কি? -v, লিখে দাও। আর ও এফ কি আছে দেখো, ও আছে -f, তাহলে লিখে দাও -f, তাহলে আমাদের হচ্ছে -v + f। এই দেখো আমরা রিলেশনশিপ এই তিনটা পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে প্রিপারেশন করে রাখো। এর উপর বেস করে অনেক অঙ্ক করতে হয়, ঠিক আছে? নিট বা জেইর জন্য কিন্তু অঙ্ক করতে হয় এর উপর বেস করে, আর তোমাদের বোর্ড এক্সামেও কিন্তু অঙ্ক করতে হবে। ওকে, আর একটা 5 নম্বরে কী বলবো, 4 নম্বরের প্রশ্ন আকারে কিন্তু অনেক সময় দেয়। তো ভালো করে প্রিপারেশন করে রাখো এটা। ওকে, ধীরে ধীরে বোঝো, ধীরে ধীরে আমি বোঝাচ্ছি, খুব ধীরে ধীরে বোঝো, রেডি করো। তো এই তো সম্পর্কটা এলো। এইবার
আমরা এখান থেকে একটা সুন্দর রিলেশনশিপ আনতে পারি। দেখো মাইনাস ইউ প্লাস 2f যেটা আছে, এই যে পার্টটা আছে, তো আমরা লিখে দিই মাইনাস ইউ প্লাস 2f হলো। আর ছবির দরকার নেই, ছবি মুছে দিলাম। হ্যাঁ, এখন প্রমাণ দরকার আমাদের। তো এই পার্টটার থেকে আমরা ডিভাইড করব, দুটো পার্টকে আমরা রেশিও করে নেব। এটা ডিভাইডেড বাই এই যে পার্টটা আছে এটা এবং এটার মধ্যে কী করবো, রেশিও করে নেব। তাহলে মাইনাস 2f প্লাস লিখবো ভি, ঠিক আছে, হয়ে গেল। আর এদিকে দেখো একটা পার্ট কিন্তু আমাদের পড়ে আছে, আর একটা রেশিও নেবো, সেটা হচ্ছে কি মাইনাস এফ ডিভাইডেড বাই কী হয়ে যাবে আমাদের, মাইনাস এফ ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে মাইনাস ভি প্লাস লিখবো হচ্ছে এফ। এই পার্টটা আমরা লিখলাম, এই যে দেখো এই পার্টটা কিন্তু এখানে আছে। ওকে, ফোকাস দূরত্বের সত্ত্বে আমরা এটা লিখলাম। ওকে, আচ্ছা হয়ে গেল। এরপরে আমাদের শুধুমাত্র ক্যালকুলেশন, আর কিছুই নেই, বাস ক্যালকুলেশন করো, গল্প শেষ হয়ে যাবে। কিসের সাথে কিসের গুণ করতে হবে দেখো, এই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি মাইনাস ইউ প্লাস 2f হয়ে গেল, তার সঙ্গে গুণ করবো মাইনাস ভি প্লাস এফ, এটার সমান সমান হয়ে যাবে কি মাইনাস এফ, তার সঙ্গে কী হবে গুণ হবে দেখো মাইনাস 2f প্লাস লিখবো হচ্ছে ভি। তো সবাই ক্যালকুলেশন করো তাড়াতাড়ি করে, আমাকে বলো প্রমাণ আসছে কিনা, নিজে নিজে করো সবাই। দেখো যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি আসছে, ইউভি মাইনাস মাইনাস প্লাস, তাহলে ইউভি হয়ে যাচ্ছে। তারপর ক্যালকুলেশন নিজে করো তোমরা, তারপরে কি আছে দেখো ইউএফ হয়ে যাচ্ছে। তারপর সিম্পল ক্যালকুলেশন, কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে। দেখো মাইনাস 2vf, তারপরে বলো কী হবে, নিজে নিজে করো সবাই। তারপরে কী হবে দেখো, এখানে হবে 2f² হবে, রাইট। তারপরে বলো, হ্যাঁ ঠিক। তারপরে এখানে আছে দেখো 2f²। দেখো পাশে কুকুরও চিৎকার করতেছে না, ও কুকুরগুলো মনে হয় বলবে। যাই হোক, ওই যে পাশে কুকুরের আওয়াজ হচ্ছে, তোমরা তো সবাই সাইলেন্স, খালি চুপচাপ আছো, আজকে ইউটিউবে ভিডিও শুরু হচ্ছে দেখে, কোনো ব্যাপার না। যাই হোক, এখানে কী হবে দেখো, এখানে বলছে ভিএফ মাল্টিপাল করলে পারে, বাস হয়ে গেল আমাদের। এই আমাদের একটা সম্পর্ক এলো। এরপর আমাদের কিছুই না, যদি টোটালটাকে কাটাকাটি করি, কাটাকাটি করার পরে আমাদের সুন্দর একটা ফর্ম আসবে। তো সে ফর্মটা কী দেখো, 2f² কেটে যাচ্ছে, কেটে দাও। রিলেশনশিপ আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে কি দেখো, রিলেশনশিপ দাঁড়াবে হচ্ছে ইউভি। তারপরে এদিকে কী পড়ে থাকছে, এদিকে পড়ে থাকছে দেখো ইউএফ বলে একটা পার্ট রয়েছে, রাইট। আর ওদিকে কিন্তু আমাদের ভিএফ বলে একটা পার্ট রয়ে গেছে, তাই না? তাহলে ইউএফ বলে একটা পার্ট রয়েছে, লিখে দাও। আর এদিকে আমাদের পড়ে থাকবে ভিএফ বলে একটা পার্ট থাকবে, সেই ভিএফটা আমরা লিখে দিলাম মাইনাস ফর্মে, হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপরে দেখো এক্ষেত্রে ইউভি আর এদিকে কী আছে ইউএফ, এদিকে মাইনাস ভিএফ থেকে যাচ্ছে। ওকে, আচ্ছা এটাকে আমাদের সুন্দর করে এবার গঠন দিতে লাগবে। ইউভি, তো আমরা যদি এই পার্টটাকে এদিকে নিয়ে যাই তাহলে আমাদেরকে দেবে ইউএফ মাইনাস ভিএফ হয়ে যাচ্ছে। এখানে কোনো একটা মাইনাসের গণ্ডগোল হচ্ছে মনে হয়, তো মাইনাস বলতে ইউএফটা দিকে গেলে প্লাস হয়ে গেল, আমাদের এক্ষেত্রে মাইনাসের একটা প্রবলেম থেকে যাচ্ছে। এখানে মাইনাসের প্রবলেমটা কেন হলো, ও আচ্ছা এই পার্টটা লিখিনি, ঠিক এই পার্টটা লেখা হয়নি, ঠিক। তো এই পার্টটা ওইদিকে গেলে অবশ্যই এটা কী হয়ে যাবে, প্লাস 2vf হয়ে যাবে। তো আমাদের এখানে কী হবে 2vf। তো আলটিমেটলি ইউভি ইকুয়ালস আমরা পাচ্ছি কীরকম, ইউএফ প্লাস পাচ্ছি কি আমরা, পাচ্ছি হচ্ছে ভিএফ, কারণ দুটোর থেকে একটা গেলে পরে একটাই করে থাকবে, সেটা প্লাস ফর্মই হবে। এইবার কিছুই না, প্রত্যেকটা পার্টকে আমাদের ইউভি এবং এফ দ্বারা আমাদের কী করতে হবে, ডিভাইড করে দিতে হবে, আর কিছু না। তাহলে এই পার্টটাকে যদি আমরা ইউভি এফ দ্বারা ডিভাইড করে দিলে আমাদের কী দেখছে দেখো, ইউভি আছে তারকে আমরা ইউভি এফ দ্বারা ডিভাইড করে দিলাম, এটাকেও ইউএফ রয়েছে তাকে আমরা ইউভি এফ দ্বারা ডিভাইড করবো, এটাকে ভিএফ আছে এটাকে আমরা ইউভি এফ দ্বারা ডিভাইড করে দেবো। তো ডিভাইড করে দিলে আমাদের এখানে প্রথম পার্টে থাকছে কীরকম 1/f, এটা থাকছে কীরকম, এটা থাকছে আমাদের 1/v, আর এদিকে থাকছে হচ্ছে আমাদের 1/u, বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্রিপারেশন করে রাখবে। আর এই ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। তার মানে 1/f ইকুয়ালস আমরা কী পাচ্ছি 1/u প্লাস 1/v। তাহলে এই প্রমাণটা আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা দেখব। উত্তল দর্পণের ক্ষেত্রে খালিমাত্র রেজাল্টটা মনে রাখবে, সেম হবে, খালি ছবিটা খালিমাত্র উত্তল দর্পণের ক্ষেত্রে এরকম এঁকে নিবে, ঠিক আছে। রিফ্লেকশন অফ লাইটের ক্ষেত্রে এরকম এঁকে নিবে, আঁকার পরে বাকিটা করতে থাকবে। ওকে, আর এক্ষেত্রে মাইনাসের একটা ব্যাপার আছে, শুধুমাত্র মাইনাসটা করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে বলো তো, আমাদের এই যে বিষয়টা আসছে, অর্থাৎ 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u, এই ফর্মটাই আসবে আমাদের। তো সম্পর্কটা একই রকমভাবেই আমরা করব উত্তল দর্পণের ক্ষেত্রে। তো মাইনাসটা একই রিপোর্টই আসবে, অর্থাৎ এই ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম, কিন্তু ছবিটা আমরা জাস্ট একটু চেঞ্জ করে দেবো। বুঝতে পারলে?
উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্টটাই আসবে, হ্যাঁ, কিন্তু ছবিটা যেটা বললাম যে এই ছবিটা আঁকবে, আর ছবিটা আগে একবার ব্যাখ্যা করে দিলাম। আর এখানে একটা সম্পর্ক আমি লিখি নাই, সেটা দেখো এখানে আমরা লিখতে পারি, দেখো 1/f মানে কি, 1/f মানে কিন্তু আমরা বলতে পারি যে আর দিয়ে রিলেশনশিপে আসলে পারে 2/r বলে একটা পার্ট কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি, একটা পার্ট এক্সট্রা এই লেখা যেতে পারে এখানে, যে আর দিয়ে আমরা রিলেশনশিপটা আনি 2/r, মানে এফ যেহেতু রিলেশনশিপ জানি, তাহলে এই সম্পর্কে আমরা একটা 2/r নিয়ে আসতে পারি। কারণ এর আগে আমরা ও এবং কি বলবো আর এবং এফের একটা সম্পর্ক জেনেছিলাম, সেখানে ওই যে হয় না যে আর ইকোয়াস টু একটা এফ দিয়ে পাইছিলাম, যে হাফ অফ দিয়ে পাইছিলাম যেটা এফ দিয়ে, ওকে, যা সেই পার্টটা আমরা এটা করতে পারি। এইবার আমরা যদি বলি যে গোলীয় দর্পণের ক্ষেত্রে, আচ্ছা এটা কিন্তু গোলীয় দর্পণের সমীকরণ বলা হয়, অনেক সময় পরীক্ষা আসে যে গোলীয় দর্পণের সমীকরণটি প্রতিষ্ঠা করো, তো এই সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারি। এবং উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু একই রকম করব, খালি মাত্র একটু চিহ্ন ভিন্নর পরিবর্তন হবে, কারণ চিহ্ন ভিন্ন এবং ছবিটার পরিবর্তন হবে, কিন্তু প্যাটার্নটা একই রকম হবে। ওকে, নেক্সট আছে দেখো গোলীয় দর্পণের সমীকরণ থেকে যদি আমরা সমতল দর্পণ যেটা আছে তার সমীকরণ প্রতিষ্ঠা করি, তো সেই ক্ষেত্রে আমরা কী করব? তো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, খুব ইন্টারেস্টিং আর খুব ভালো লাগে জিনিসটা বুঝতে। দেখো সম্পর্ক তো আমরা জানি, সম্পর্কটা আমরা কি জানি যে 1/v ইকুয়ালস টু, এই যে দেখো এর উপর বেস করে এখন কত কিছু আমাদের করতে হবে। এটা আমরা জানি যে 1/f বা বলতে পারি যে 2/r বলে একটা পার্ট পেলাম, রাইট? এবার চিন্তা করো এই গোলীয় দর্পণের ক্ষেত্রে কি হবে, এই কী বলবো সমতল দর্পণের ক্ষেত্রে কী হয়, তার বক্রতা বা সাথে কী হয় ইনফিনিটিতে লাস্ট করে। অর্থাৎ সমতল দর্পণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে সমতল দর্পণের ক্ষেত্রে এই আরটা কি টেন্ডস টু ইনফিনিটি, মানে ইনফিনিটি দিকে লার্জ করছে। এবার কথা হচ্ছে এই সম্পর্কটা যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এটাতে আমরা যদি বসাই তাহলে 2 ডিভাইডেড বাই ইনফিনিটি, তাই তো? আর 1/ইনফিনিটি ইকুয়ালস টু কি আমরা জানি সেটা হচ্ছে 0 হয়ে যায়, অর্থাৎ এটা আলটিমেটলি 0তে কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে এফের যে সম্পর্কটা রয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা এটা দাঁড়িয়ে বসালাম যে 1/ইনফিনিটি যদি হয় আর টেন্স টু যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে এফ টেন্স টু অলসো উই ক্যান সে দ্যাট ইজ ইনফিনিটি হবে। হাউ ক্যান? দেখো 1/r 2 ছিল, 1/f ছিল, তাহলে এখানে ইনফিনিটি যদি লার্জ করো তাহলে এটাও ইনফিনিটি হবে, অর্থাৎ আলটিমেটলি এটাও ইনফিনিটি বলা যেতে পারে। তাহলে এই পার্টটাও ইনফিনিটি বলা যেতে পারে, অর্থাৎ এই পার্টটাও কিন্তু থাকছে না। বুঝতে পারলে তো? অর্থাৎ এটাও কিন্তু আলটিমেটলি ইনফিনিটিতে লার্জ করছে, এফটা কীভাবে ইনফিনিটি লার্জ করছে আমরা এখানে বুঝলাম। তাহলে এখান থেকে সমতল দর্পণের সম্পর্কতে বলতে পারি যে 1/v ইকুয়ালস টু 1 প্লাস ভি ইট ইকুয়ালস টু 0 বলবো। তাহলে এখান থেকে পাবো আমরা কীরকম 1/v ইকুয়ালস টু মাইনাস 1/u, দ্যাটস ইমপ্লাই ভি ইকুয়ালস টু বলবো যে মাইনাস ইউ। এটা কিন্তু আমরা সমতল দর্পণের ক্ষেত্রে একটা কন্ডিশন আনলাম। তবে অবশ্যই কিন্তু এই সম্পর্কটা আমাদের জানতে হবে, এবং জানতে হবে যে সমতল দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ সেটা কিন্তু ইনফিনিটি, মনে থাকবে তো? এটা ভালো করে প্রিপারেশন করে রাখো, এটা কিন্তু এর উপর বেস করে কিন্তু অনেক সময় কোয়ালিটি পার্ট হিসেবে দেয়। এবার আসছে কিছু কিছু পয়েন্ট এক্সট্রা। দেখো প্রতিফলন সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে সেগুলো মাধ্যম পরিবর্তন হলেও সেটা কিন্তু বলতে পারি যে অপরিবর্তন থাকে। স্পিডের ব্যাপারটা আলাদা দাও, সেটা আলাদা বিষয়, কিন্তু এক্ষেত্রে অপরিবর্তন থাকে, কারণ এই যে সূত্রগুলো রয়েছে না, এটা কিন্তু কোনো রকম মাধ্যমের উপর ডিপেন্ড করছে না। কেন? এই আপতন কোণ, প্রতিফলন কোণ সর্বদা সমান, এই যে বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এই কারণে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে কিন্তু মাধ্যম ডিপেন্ডেবল করছে না। আর এখানে অবশ্যই আমরা যেটা বললাম যে ফোকাস দূরত্ব, তারপরে প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্বর একটা সম্পর্ক যেটা হচ্ছে 1/v প্লাস 1/f ইকুয়ালস টু 1/f, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বস্তু দূরত্ব তুমি যদি অপরিবর্তিত রাখো তাহলে কী হবে, এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে প্রতিবিম্ব দূরত্বও যেটা আছে সেটার মানও কিন্তু স্থির থাকবে। কোন ক্ষেত্রে? এটা কিন্তু আমরা কী আলোচনা করতেছি বলতো? গোলীয় দর্পণের সমতল দর্পণের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু আমরা বলছি, তাই না? তাহলে বস্তু এবং দর্পণের অবস্থান অপরিবর্তিত রেখে, অর্থাৎ আমরা যদি স্থির রাখি তাহলেও কিন্তু তার উপর পরিপার্শ্বিকের যে মাধ্যম পরিবর্তিত করলে হয়তো প্রতিবিম্ব দূরত্ব পরিবর্তন না, প্রতিবিম্ব দূরত্ব তাও পরিবর্তিত হবে না। এটা কিন্তু কন্ট্রাডিকশন, তাই তর্কমূলক একটা বিষয়। কীরকম আমাদের মনে হচ্ছে যে না হয়তো এটা হতে পারে, কিন্তু না, পরিপার্শ্বিক মাধ্যম রাখো বা অন্যান্য বিষয়গুলো রাখো, সে কিন্তু পরিবর্তিত হচ্ছে না। অর্থাৎ টোটালটা ইউভি যেটা রয়েছে, যে সিস্টেম যেটা রয়েছে সূত্র, সেগুলো কিন্তু সেমই থেকে যাচ্ছে। এবার আসি অনুবন্ধী ফোকাস, বা অনেক সময় আমরা বলি কনজুগেট ফোকি। কনজুগেট ফোকি কী হয়, যে দেখো কোনো একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের মধ্যে যে সম্পর্কটা আমরা লিখি, এই যে আমরা বলি না যে 1/v প্লাস 1/u, মানে এই যে বিষয়টা দেখো 1/u প্লাস 1/v, এই যে 1/f, জাস্ট এগুলো রিপ্লেসমেন্ট আর কিচ্ছু না। মানে আমরা কি করব, কখনো ভি এর বদলে ইউ বসাবো, আবার ইউ এর বদলে ভি, মানে এটাকে জাস্ট রিপ্লেস করলাম। ইউকে ভি দিয়ে বা ভিকে আমরা ইউ দিয়ে রিপ্লেস করতে পারি, এই যে বিষয়টা ইউকে ভি দিয়ে বা ভি দিয়ে রিপ্লেস, এই রিপ্লেসমেন্টটাই কিন্তু আলটিমেটলি কনজুগেটের ফর্মে আসছে। ক্লিয়ার হলো তো? তাহলে পরে এই যে বিষয়টা বললাম যে অনুবন্ধীর ক্ষেত্রে কী হচ্ছে, শুধুমাত্র কী করলাম, আমরা জাস্ট চেঞ্জ করে দিলাম, ইউর বদলে ভি, ভির বদলে ইউ। তো দুটো বিন্দু যদি এমন হয় যে এদের কোনো একটি বিন্দুতে একটা বস্তু রাখলাম, তো অপর একটা বিন্দু ধরতে তার প্রতিবিম্ব গঠিত হচ্ছে,
রিপ্লেসমেন্ট, তো প্রতিবিম্বটা যেটা তৈরি হচ্ছে, তো প্রতিবিম্ব তো কোনো না কোনো বিন্দু একটা ইমেজ না, তাহলে এইভাবে বলতে পারি যে এই যে দেখো একে অপরের যে রয়েছে এটাই হচ্ছে কী বলতো অনুবন্ধু যুগল বলতে পারি, অর্থাৎ প্রতিবিম্বের সাপেক্ষে হয়তো বস্তু, বস্তুর সাপেক্ষে হয়তো প্রতিবিম্ব, এই যে অর্থাৎ ইউভির মধ্যে আমরা এই সম্পর্কটা আনতে পারি। এরপরে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কী বলতো নিউটনস ইকুয়েশন বা নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা। এই প্রশ্নটা কিন্তু তোমাদের বোর্ড এক্সামে খুব আসে 3 নম্বর বা 4 নম্বর আকারে। আর এই যে ফর্মুলাটা আছে নিউটন কী বলবো নিউটন সমীকরণ, এর উপর বেস করে অনেক সময় নিট বা যেহেতু অঙ্ক দেয়, ঠিক আছে, তোমাদেরও কিন্তু বোর্ড এক্সামে দেয়। তো দেখো নিউটন ইকুয়েশনে আমরা মেনলি যেটা ইউজ করবো যে 1/v আর 1/u যে সম্পর্কটা আছে এটা ইকুয়ালস টু আমরা 1/f লিখি। তো এইখান থেকে আমরা প্রতিষ্ঠা করবো, আর কিচ্ছু না। দেখো প্রথমত লসাগু ইউ ভি আসবে, তাহলে ইউ প্লাস ভি হয়ে গেলে এটা ইকুয়ালস টু লিখবো 1/f, এটা লিখতে পারি। দেখো এখানে ইউ প্লাস ভি ইকুয়ালস টু লিখবো কীরকম, এই পার্টটা এখানে নিয়ে আসলে এফ যে মাল্টিপাল হয়ে যাবে, এখানে হয়ে যাবে ইউভি, তাহলে এখান থেকে হয়ে যাবে দেখো এফ ইউ প্লাস লিখবো যে এফ ভি ইকুয়ালস টু লিখবো ইউ কী বলবো ইউভি। তো এখান থেকে এটা পরিবর্তন করলে পাবো ইউভি মাইনাস এফ ইউ মাইনাস এফ ভি ইকুয়ালস টু 0। বাস এই পার্টটাকে এদিকে নিয়ে গেলাম। এবার উভয় দিকে আমরা কি করব, একটা করে এফ যোগ করে দেবো। তো এফ যদি যোগ করে দেই তাহলে আমাদের কী হবে দেখো এফ ইউ মাইনাস এফ ভি প্লাস এখানে লিখবো এফ স্কোয়ার, এখানে লিখবো একটা এফ স্কোয়ার। এইবার প্রথম পার্টের থেকে আমরা যদি ইউ কমন নিই তাহলে ভি মাইনাস এফ থাকবে, আর এখান থেকে যদি আমাদের এফ কমন নিই তাহলে ভি মাইনাস এফ থাকবে ইকুয়ালস টু এফ স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখবো যে ভি মাইনাস এফ থাকলে এবার আমাদের থাকছে ইউ মাইনাস এফ, আর এদিকে থেকে যাচ্ছে আমাদের শুধু একটা এফ স্কোয়ার। এই যে সম্পর্কটা আছে ইউ মাইনাস এফ আর ভি মাইনাস এফ, এটাই কিন্তু আমাদের নিউটনের সমীকরণ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। আর তার সঙ্গে সঙ্গে যারা যারা নির্জয়ী দেবে তাদের কিন্তু এর উপর বেশ করে কিন্তু অঙ্কও থাকে, তোমাদের অঙ্কও থাকে, আর যারা সেমিস্টার দেবে তাদের কিন্তু প্রমাণ থাকে। এটা কি নিউটন সমীকরণ, মনে রাখবা নিউটন সমীকরণ। ওকে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছিল, অবশ্যই করবে। ওকে, এরপরে দেখো যে এই যে এটাকে নিউটন সমীকরণ বলা হয়, নিউটন ফর্মুলা বলা হয়। তো এক্ষেত্রে আমরা অনেক সময় এটাকে এক্স এবং ইউ আকারেও লিখি, অর্থাৎ এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার, এই ফর্মুলা কিন্তু আমরা অনেক সময় লিখে নিই। তো এক্স মানে হচ্ছে একটা পার্ট ধরবো, এক্স মানে কি ধরবো যে এক্স মানে হচ্ছে ধরো ইউ মাইনাস এফ ধরে নিলাম, আর ওয়াই মানে কি ধরবো হচ্ছে ভি মাইনাস এফ, এই পার্টটা। এইভাবেও কিন্তু আমরা নিউটন সমীকরণ অনেক সময় লিখতে পারি। আর এই ক্ষেত্রে যে বিষয়টা আসছে দেখো, এটা আলটিমেটলি তুমি কি বলতে পারো, এটা একটা কিসের ফর্মুলা বলো? তো 11 তো সেমিস্টার 2 তো পড়লাম, বলো কী হয় এটা? আমরা পড়েছিলাম আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ফর্মুলা কিন্তু এটা এক্স ওয়াই ইকুয়ালস টু বলতে পারি যে ওই যে এ স্কোয়ার যে ফর্মটা থাকে সেটা এখানে এফ স্কোয়ার দিয়ে আসে। আর একটা ছবিটা কেমন হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার, দেখো এই হচ্ছে আমাদের ছবি। যদি ড্র করি, কলম শেষ, কালি থাকতে একটা নতুন কলম কেউ দিও। আচ্ছা দাঁড়াও, কলম চেঞ্জ করি। তো দেখো এই যদি আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ছবিটা আমরা এইভাবে ড্র করতে পারি। ওকে, এই যে ছবিটা ড্র করলাম, এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি আমরা এক্স অ্যাক্সিস চিন্তা করি, এটা ওয়াই অ্যাক্সিস চিন্তা করি, তাহলে এই ছবিটা কিন্তু এরকম হয়ে যায়। এদিকে একটা ছবি, আর মনে রাখার জন্য বলছিলাম এদিকে একটা ছবি, অর্থাৎ দুদিকেই এরকম একটা ফর্মেশন যেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে হচ্ছে। এইবার এই যে এফ স্কোয়ারের মান সর্বদা ধনাত্মক হবে, কারণ এফ এর মান নেগেটিভ হলেও তো স্কোয়ারের জন্য কিছু থাকে। এফ যদি নেগেটিভ হয় তো এফ স্কোয়ার কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ সাইন হচ্ছে, ধর্ম সর্বদা পজিটিভ হয়ে যাচ্ছে। যে কারণে এক্স ওয়াইয়ের মানও কিন্তু আমরা এক্ষেত্রে বলতে পারি তার মানটা কিন্তু ধনাত্মক। কেন? এখানে কিন্তু বেস করে আছে কিসের উপর, বেস করে আছে কিন্তু এফ স্কোয়ারের জন্য। এফ স্কোয়ারের জন্যই কিন্তু এটা কিন্তু আলটিমেটলি আমরা ধনাত্মক বলতে পারি, তাছাড়া কিন্তু অবশ্যই না। তো এক্স এবং ওয়াই সর্বদা একই চিহ্ন যুক্ত হবে। যদি মাইনাস হয় তো দুটোই মাইনাস হবে, তো এক্সও মাইনাস হতে হবে, ওয়াই মাইনাস হতে হবে, কারণ দুটোকে মাল্টিপাল করলে তবেই তো এফ স্কোয়ারটা পজিটিভ আসবে। তো ক্লিয়ার হলো? তো বস্তু এবং প্রতিবিম্ব কী হবে, সর্বদা ফোকাসের একই পাশে অবস্থিত হবে। এটার একটা কনসেপ্ট কিন্তু আমরা পেলাম। এবার আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন যেটা আছে, অর্থাৎ বলতে পারি যে ল্যাটারাল ম্যাগনিফিকেশন কি জিনিস। তো রৈখিক বিবর্ধন কাকে বলে? গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বলতে পারো, এবং তার পাশাপাশি যে তার বস্তুর দৈর্ঘ্যটা রয়েছে, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যের যে রেশিও। দেখো সব থেকে মনে রাখার সহজ টেকনিক কি, যে বলবো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা তুমি যাই বলো না কেন, ডিভাইডেড বাই কি বলেছে, বস্তুর দৈর্ঘ্য বা তুমি যেটা বলো উচ্চতা, যেটা এই যে দুটো রেশিও আছে, এই দুটো রেশিও বা অনুপাতকেই কিন্তু আমরা বলবো কি বলতো রৈখিক বিবর্ধন, বা সংক্ষেপে আমরা বিবর্ধন বলতে পারি। এই বিষয়টা কেন? ওকে, উত্তল বা অবতল দর্পণের ক্ষেত্রে এই যে রেশিওটা আছে, ক্ষেত্রীয় বিবর্ধন যেটা আছে, এই যে বিবর্ধন যেটা বলবো রৈখিক বিবর্ধনটা, এটা কিন্তু মনে রাখবে যে ভি বাই ইউ হবে। কী হবে বলো তো? ভি বাই ইউ কিন্তু আমাদের হবে। এটা মাইনাস ফর্মে আমাদের লিখতে হয়, অর্থাৎ মাইনাস ভি বাই মাইনাস ইউ আকারে আমরা লিখি অনেক সময়। হ্যাঁ, আর এখানে
একটা বিষয় আমরা জানি যে একটা সদৃশ কোণের একটা প্রমাণ আছে, সেখান থেকে দেখবা একটা পার্ট আছে, আমরা সেখান থেকে প্রমাণ করতে পারি যে I/O দিয়ে মাইনাস V/U আমরা নিয়ে আসি। তো এটা ফর্মুলা কিন্তু মেনলি মাইনাসে চলে আসবে, হ্যাঁ, অর্থাৎ মাইনাস ফর্ম আমরা লিখতে পারি মাইনাস V/U, সেটা উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই কী হয়, বস্তুর দূরত্ব। এটাই কিন্তু আমাদের রেশিওগত পার্থক্য আসে। এবার নেক্সট, বিবর্ধনের সঙ্গে ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের পারস্পরিক সম্পর্ক, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কি বলতে চাচ্ছি বলতো, যে একটা সম্পর্ক আছে দেখবা তোমাদের বইতে, M ইকুয়ালস আছে, দেখবা যে কী থাকে বলতো, V মাইনাস ইউ, কী বলবো, F মাইনাস V ডিভাইডেড বাই F থাকবে, অর্থাৎ M ইকুয়ালস টু F মাইনাস V ডিভাইডেড বাই F থাকবে। এই সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় দেয়। তো আমরা প্রথমতই যেটা সম্পর্ক রয়েছে আমরা জানি যে কি জানি, এটা প্রতিষ্ঠা করতে দেবে। তো আমরা জানি যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f হয়। তো এই যে সম্পর্কটা আছে, এটা কি করবো আমরা, উভয় পক্ষ যেটা আছে অর্থাৎ এই বোথ সাইডে আমরা ইউ দিয়ে মাল্টিপাল সাইন করে দেবো। তো ইউ দিয়ে যদি মাল্টিপাল সাইন করে দিই তাহলে আমাদের কি থাকছে, দেখো ইউ দিয়ে মাল্টিপাল সাইন করলে পরে প্রথমত u/v থাকছে, আর এদিকে থাকছে ইউ কাটলে পরে শুধুমাত্র একটা 1 পড়ে থাকবে। তাহলে দেখো u/u, তাহলে কাটাকাটি করলে একটা 1 করে থাকে, আর এদিকে থাকবে u/f, তাহলে আলটিমেটলি থাকবে u/v প্লাস থাকবে 1 ইকুয়ালস টু u/f থাকবে। হয়ে গেল আমাদের এটা সম্পর্ক। তো এরপর আমরা কি করব, বাস এরপর আমরা রেশিওটা নিয়ে আসবো, যে এখান থেকে আসবে u/v, এখানে থাকবে কীরকম বলো তো, u/v, আর এদিকে থাকবে হচ্ছে u/f মাইনাস 1 ইমপ্লাই করবো। তো সম্পর্কটা জাস্ট আমাদের উল্টায় দিতে হবে। তো উল্টায় দেওয়ার আগে আমাদের একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এখানে থাকছে u মাইনাস f ডিভাইডেড বাই থাকবে f, আর এই যে পার্টটা আছে অর্থাৎ u/v ইকুয়ালস টু থাকছে u মাইনাস f ডিভাইডেড বাই f। তো এটাকে আমরা করতে পারি, দেখো v/u ইকুয়ালস টু লিখবো যে f/u মাইনাস f, বাস এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এই পার্টটাই আমাদের, দেখো এখানে u/v দিয়ে আসছে, u দিয়ে আসছে আমাদের সম্পর্কটা। তো এই যে পার্টটা আছে দেখো এটাও কিন্তু একটা রৈখিক বিভাজনের মধ্যে পড়বে, অর্থাৎ v/u যেটা রয়েছে v/u সেটা আমাদের পাচ্ছি কি আমরা f/u মাইনাস f। তাহলে এই দেখো v/u ইকুয়ালস টু কি থাকছে আমাদের f/u মাইনাস f। এই যে পার্ট আছে এই পার্টটাকে আমরা বলতে পারি কি বলতো, এটাকে আমরা রৈখিক বিভাজনের আকারে আনবো। তো রৈখিক বিভাজন বলতে আমাদের কি আনতে হবে, এই ফর্ম আনতে হবে। তাহলে এই ফর্ম তো আমাদের আসছে না, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা যেটা আছে এটাও কিন্তু একটা আমরা বলতে পারি এম এর একটা ফরমেশন আসবে। তো আমরা এম জানি কি, যে আমরা এম জানি হচ্ছে মাইনাস v/u হয়, তাই তো। তাহলে এখানটায় আমরা যদি বসাই তাহলে আমাদের কী হবে, মাইনাস v/u করে নাও, তাহলে এখানে একটা মাইনাস করে নাও u মাইনাস এফ। তাহলে এটা যদি মাইনাসটা চেঞ্জ করি তাহলে এফ ইকুয়ালস টু এফ মাইনাস ইউ, এই দেখো আমাদের এটা চলে আসছে, বুঝতে পারলে তো। তাহলে এটাই কিন্তু আমাদের এম এর মান দাঁড়াচ্ছে, অর্থাৎ এম এর মান যদি বলি আমাদের কি আসছে এখানে, এম ইকুয়ালস টু আসছে এফ ডিভাইডেড বাই এফ মাইনাস ইউ, এটা কিন্তু আমাদের চলে আসছে, তাই না। তাহলে আমরা এম ইকুয়ালস টু কী পেলাম, এফ ডিভাইডেড বাই এফ মাইনাস ইউ, এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক পেলাম। এবং আরেকটা সম্পর্ক এখনই আমরা প্রতিষ্ঠা করব। কীভাবে প্রতিষ্ঠা করব, এই যে সমীকরণটাকে আমরা ইউ দিয়ে গুণ করছিলাম, এবার আবার এই সমীকরণটাকে আমরা কি করব, 1/, এটাকে আমরা দেখো এটাকে এবার আমরা কি করব, ভি দ্বারা গুণ করব। তো ভি দ্বারা যদি গুণ করি তাহলে এই সম্পর্কটা নিজে নিজে করো, দেখুন যদি করো তাহলে আমাদের কী আসবে, দেখো 1 প্লাস কি থাকবে, যদি করে তাহলে v/u থাকবে, আর এদিকে থাকবে কীরকম v/f থাকবে। আচ্ছা v/f থাকলো, তারপরে আমরা কি করব, এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা জাস্ট 1টা ওইদিকে নিয়ে যাবো, তাহলে v/u থেকে গেল, তাহলে v/f মাইনাস থাকবে 1, তাহলে v মাইনাস এফ ডিভাইডেড বাই হবে f। তো এটা মানেই তো এম, তাই না, এটা মানেই এম। তবে এম ইকুয়ালস টু আমাদের কী ছিল, যে আমাদের মাইনাস v/u থাকে, তাহলে আমরা সেটাই করবো এখন, যে এম ইকুয়ালস টু মাইনাস v/u করবো। তো মাইনাস আকারে নিলাম, তো মাইনাস করলে কী হবে, এই টোটালটা মাইনাস, অর্থাৎ এই যে পোর্শনটা আছে মাইনাস চলে যাবে, অর্থাৎ v মাইনাস ইউ ডিভাইডেড বাই হয়ে যাবে f, বুঝতে পারলে। তো আমরা নেক্সট পার্ট পড়বো আবার। তো এখানে দেখে নিলাম আমরা এটা। তো এই হচ্ছে আমাদের সম্পর্কটা হয়ে গেল। তো দুটো সম্পর্কই আমরা কিন্তু করলাম। এই মাইনাসটাকে তুলে দেবো, চলো তুলে দেই, তাহলে আমাদের এফ মাইনাস ভি হয়ে যাবে, নিচে হয়ে যাবে এফ, এই মাইনাসটা ভিতরে ঢুকে গেলে তাহলে এই সম্পর্কটা প্রতিষ্ঠা হয়ে গেলে। আমরা এক্সট্রা আরেকটা সম্পর্ক এখানেও জেনে গেলাম। একদম আমি বলছিলাম না, এ টু জেড যত ইম্পর্টেন্ট আছে, যতগুলো কাজে লাগবে সব কিন্তু আমি করাই দেবো। হ্যাঁ, তোমাদের যে কিছু বেসিক প্রশ্ন ছিল, প্রধানক্য, বক্রতা বেসারত, এগুলো তো 9, 10 পড়ে আসছো। তো আমাদের এই পার্টটা গেল। আচ্ছা দেখো এক্ষেত্রে কী হচ্ছে, যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ সব ক্ষেত্রেই কিন্তু এই যে সম্পর্কটা আছে না, এম ইকুয়ালস টু মাইনাস v/u, এটা কিন্তু হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি বলি যে এই ক্ষেত্রে একটা কন্ডিশন হয়, শর্ট প্রশ্ন আকারে অনেক সময় হয়, যে সদ্বিম্বর ক্ষেত্রে, যে সদ্বস্তুর ক্ষেত্রে সদ্বিম্ব যখন গঠিত হয় তখন ইউ এবং ভি এর যে মানটা রয়েছে উভয়ই কিন্তু ঋণাত্মক হচ্ছে,
আর এক্ষেত্রে বিবন্ধন যেটা এম সেটাও কিন্তু মাইনাস ফর্মে হচ্ছে। তো এই যখন মাইনাস হবে, এই মাইনাস দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যেটা হচ্ছে একটা অবশিষ্ট, প্রতিবিম্বটা কী হবে, অবশিষ্ট মাইনাস হলে পারে। ক্লিয়ার তো? আর একই রকম বলতে পারো যে আমরা যদি বলি যে সদ্বিম্ব, সৎ বস্তুর প্রতিবিম্ব, কী বলবো, সৎ বস্তুর অবসৎ, সৎ বস্তুর অসৎ বিম্ব যখন গঠন হবে, ভালো করে খেয়াল করবা, পয়েন্টটা গুলিয়ে ফেলি, সেটা কি, সৎ বস্তু যখন অসৎ বিম্ব গঠিত হবে তখন বস্তু দূরত্ব ঋণাত্মক, কিন্তু প্রতিবিম্ব দূরত্ব কিন্তু ধনাত্মক, অর্থাৎ ইউ নেগেটিভ হবে কিন্তু ভি কিন্তু পজিটিভ হবে। ওকে, ইউ নেগেটিভ কিন্তু ভি পজিটিভ। এবং এই ক্ষেত্রে যে বিবর্তনটা আসবে সেই বিবর্তনটা কিন্তু আমাদের এমটা যেটা আছে সেটা কিন্তু প্লাস ফর্মে হলো। মনে রাখবা কিন্তু যখনই প্লাস ফর্ম হবে তখন সেটাকে আমরা বলবো কি, সেই প্রতিবিম্বটা কী হবে, সমশিষ্য হবে। মনে থাকবে। এর পাশাপাশি কিন্তু আর একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা বলতে পারি যে এই যে এম এর একটা সম্পর্ক, ওইগুলোকে মানুষ একসেপ্ট করে, কি বলবো, এক্সিট করে দেয়, কিন্তু এক্সিট করা উচিত না। দেখো, এম গ্রেটার দেন 1, এম লেস দেন 1, এটার কন্ডিশনটা কী হবে? তো এম যখন গ্রেটার দেন 1 হবে তখন প্রতিবিম্বের আকার কী হবে, বড় হবে। মনে রাখবা, এম বড় প্রতিবিম্ব বড়, এম বড় প্রতিবিম্ব বড়, বস্তু ছোট, অর্থাৎ বস্তুর আকার ছোট হবে। মনে রাখবা এম গ্রেটার দেনের ক্ষেত্রে, হ্যাঁ মনে রাখবা কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। আর যখন এম ছোট হবে তখন কী হবে, প্রতিবিম্বের আকার কী হবে, ছোট হয়ে যাবে এবং বস্তুটা কী হয়ে যাবে, বড় হয়ে যাবে, অর্থাৎ এম বড় প্রতিবিম্ব বড় হয়ে গেল টপিক। এরপরে দেখো ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞা রয়েছে, যেরকম ধরো অ্যারিয়াল ম্যাগনিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে লঙ্গিচুয়াল ম্যাগনিফিকেশন। এটার মানে হচ্ছে একটা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্তন, আরেকটা কী বলতো, আরেকটা বাংলায় বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিবর্তন বা বলতে পারি অক্ষীয় বিবর্তন। তো ক্ষেত্রীয় বিবর্তনের ক্ষেত্রে কী হচ্ছে, একটা গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে, একটা গোলীয় দর্পণ নিলাম, তার প্রধান যে অক্ষটা রয়েছে সেই প্রধান অক্ষের সঙ্গে যদি কোনো একটা সমতল লম্বভাবে থাকে বা রাইট অ্যাঙ্গেল ফর্মেশন করে, অর্থাৎ 90 ডিগ্রিভাবে থাকে বা লম্বভাবে যদি থাকে, এরকমভাবে থাকবে, হ্যাঁ যদি এরকমভাবে থাকে লম্বভাবে, তবে সেই ক্ষেত্রে প্রতিবিম্বের যে ক্ষেত্রফলটা রয়েছে এবং ওই তলের যে ক্ষেত্রফলটা রয়েছে এই দুটোর অনুপাতকে আমরা বলবো কি, ক্ষেত্রীয় বিবর্তন। ঠিক আছে, এর একটা দেখবা একটা প্রমাণ আছে তোমাদের, সিম্পল একটা প্রমাণ, এম ইকস টু এম ড্যাশ ইকস টু এম স্কোয়ার বলে একটা পার্ট আসে, এই হচ্ছে বিষয়, একদম সিম্পল প্রমাণ, দেখে নিতে পারবা। এবার দেখো অনুদৈর্ঘ্য বা অক্ষীয় বিবর্তন কী জিনিস। অক্ষীয় বিবর্তন হচ্ছে কোনো একটা গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর রাখা কোনো একটা বস্তুর প্রতিবিম্ব দৈর্ঘ্য। দেখো এর আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ক্ষেত্রফল ছিল, এটা কিছুই না, ক্ষেত্রফলের বদলে দৈর্ঘ্যের অনুপাতটা বলবো। কীরকম, গোলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর রাখা কোনোটা বস্তুর ক্ষেত্রে তার প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা হয়, অর্থাৎ ইমেজের যে সাইজটা এবং বস্তুর যে সাইজটা রয়েছে, অর্থাৎ ইমেজ সাইজ এবং বস্তুর যে সাইজ রয়েছে, এই দুটো অনুপাতকে আমরা বলবো কী বলতো, প্রতিবিম্বের অনুদৈর্ঘ্য অক্ষীয় বিবর্তন। তো আমাদের এই চ্যাপ্টারের যে বিষয়গুলো ছিল সবই আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল। আর অনেক ক্ষেত্রে আমরা বলি যে কিছু কিছু টপিক যেরকম থাকে, যেরকম উত্তল দর্পণ, এগুলো কোথায় ব্যবহার করছে, অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হচ্ছে, এগুলো বিষয়। দেখো উত্তল দর্পণ সাধারণত বড় ইমেজটাকে ছোটো করতেছে, তাহলে আমরা ক্ষেত্রে বলতে পারি যে গাড়ি চালাচ্ছে, ধরো যে গাড়ির ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে যেটা ইউজ হচ্ছে এটা উত্তল দর্পণ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যানবাহন বা বলতে পারি যে গাড়ি ইত্যাদির ক্ষেত্রে এই উত্তল দর্পণ ব্যবহার করা হচ্ছে। আর অবতল দর্পণ ওই যে আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়, বাস ওটাই, অনেক সময় দূরবীনেও কিন্তু ব্যবহার করা হচ্ছে, তাছাড়াও অনেক রিসার্চ সেন্টারে অনেক কাজে ব্যবহার করা হয়। আর অধিবৃত্তীয় দর্পণ বলে একরকম দর্পণ আছে, যেটা অধিবৃত্তীয় দর্পণটা বলতে কীরকম, গাড়ির হেডলাইট দেখছো না, সেই গাড়ির হেডলাইটটা কিন্তু এইরকমভাবে রয়েছে। তো এই গেল আমাদের চ্যাপ্টার। তো বোঝা গেল উত্তল দর্পণ অবতল দর্পণ। তো টোটাল চ্যাপ্টারটার যত হার্ড পার্ট ছিল, যত ইজি পার্ট ছিল, সবই কিন্তু আমাদের কমপ্লিট হলো। আর অনেক প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নগুলো আমি অবশ্যই নিয়ে আসবো। যারা নিট পড়ছো, নিটের জন্য আমি এমসিকিউ নিয়ে আসবো। আর যারা সেমিস্টার দিবে, তো সেমিস্টারের জন্য যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর অ্যানালাইসিস, ওগুলো শুরু করব। তো টোটাল কী বলবো, কোর্সটা কিন্তু আমি ফ্রি অফ কস্টেই করাবো, ম্যাথ এবং ফিজিক্স যতটা পারবো। আর এরপরে এবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো, আবার কখনো কখনো কিন্তু টপিক চেঞ্জ করবো, কখনো কখনো মডার্ন ফিজিক্স করাবো, আবার কখনো কখনো লাইট করাবো, কারণ লাইটটা একটা না করাটা ঠিক না। লাইটের দুটো চ্যাপ্টার করলাম, তারপর মডার্ন ফিজিক্স করলাম, আবার লাইট করলাম, এরকম অল্টারনেটিভ করবো, করতে করতে আমাদের কিন্তু দেখবো টোটাল সিলেবাস একসময় শেষ হয়ে যাবে। আর অবশ্যই প্রশ্নগুলো দেবো, প্র্যাকটিস করবা। আর যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে বলবে। আর এই ভিডিওটা মাঝে মাঝে দেখো, একবার দুবার রিভিশন করে দেখবার টোটালটা কিন্তু কভার করা আছে। হ্যাঁ কিছু কিছু পার্ট হয়তো ছাড়া পড়ছে, সেগুলো সামান্য টপিক কভার করে নিবা। আর তোমাদের সাপোর্ট খুব দরকার রয়েছে। আমি কিন্তু একটানা শ্যুট করলাম, মাঝে মাঝে মনে হতে পারে আমার এখানে ক্লাসও চলছে, কিছু স্টুডেন্ট পড়ছে এখানে, তো ওই কারণে ওরা কথাবার্তা যখন বলে তখন হয়তো ভিডিও অনেক সময় কেটে দিই ওই পার্টটার থেকে, দিয়ে আবার শ্যুট হয়। স্বাভাবিক, বুঝতে পারছো, অনেকেই কথাবার্তা বলে, স্বাভাবিক, একটা ক্লাসের মধ্যে এটা করছি। ওকে, সব কিছুই মেনে নিতে লাগবে, মেনে নিয়ে আমাদের সামনে থেকে এগোতে হবে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর
আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও, যেন একটু মোটিভেট হতে পারি আর খুব তাড়াতাড়ি অঙ্কের ভিডিও নিয়ে আসবো। ওকে, খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।